আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা 25। বৌভাতের অনুষ্ঠান শেষে বাপ ভাইদের সাথে নায়র এসেছে মিশ্রি। পরিচিত ঘরে প্রবেশ করে পোশাক না বদলে শুয়ে পড়ল সে। নরম বিছানাটা দেহের সাথে লাগতে ঘুমের চৌচুরা বন্ধ হয়ে এলো। পারুল উকি দিলেন মেয়ের ঘরে। বাইরে থেকে এসে তাকে শুয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। হাত মুখ না ধুইয়া শুয়ে পড়ছস কেন? বাড়িতে কি রোগবালাই ডাইক আনতে চাস? জামাইয়ের বাড়িতে এমন করলে দিন রাত খালি উষ্টা খাবি। সদ্য আসে ঘুমটা চট করে ভেঙে গেল মিশ্রির। ভ্রুজোড়া কুচকে বিরক্তি নিয়ে উঠে বসল। মায়ের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমার কোনো কিছু তোমার সহ্য হয় না, তাই না? এর জন্য ছোট থেকে নানার বাড়ি ফেলে রেখেছিলে। এমনকি তোমার জন্য ওই শয়তান লোকটা আমায় বদনাম করার সাহস পেয়েছে। বাবা জোর করে বিয়ে দিয়েছে। এখন একটু বাড়িতে এসেছি, তাও ভালো লাগছে না। থাকবো না, আমি কালই চলে যাব। আর কখনো এই বাড়িতে আসবো না। রাগ সরে গিয়ে হতবম্বতার দেখা মিলল পারুলের মুখখানায়। মেয়েটা একটু ডান পিঠে, অলস, তা সবাই জানে। কিন্তু তাই বলে মায়ের মুখের ওপর এত বড় কথা? পারুল বিশ্বাস করতে পারেন না। হঠাৎ করে কি হলো এই মেয়ের? এটাই বা কেমন কথা? এসবের জন্য তিনি দায়ী? স্বামীও সেদিন এই একই কথাই বলেছিলেন। এমনকি অভিযোগ করতে ছাড়েননি নিজের মা আর ভাই বউও। বিপরীতে কিছু বলার জন্য ঠোঁট নাড়ালে এলেও আর বলতে পারলেন না তিনি। পেছন থেকে শাশুড়ি সৈয়দুন্নেসা গম্ভীর কণ্ঠে বললেন, তুমি তোমার কামে যাও বউ। কয়টা দিন ধরে মায়েদের ওপর দিয়ে অনেক ধকল যাইতেছে। নতুন পরিবেশে কেমন আসছিল কেডাই জানে। মন মতো একটু চলতে দাও। শ্বশুর বাড়িতে ফিরলেই তো আবার বন্দি জীবন শুরু। শাশুড়ির নির্দেশ মেনে নিয়ে প্রস্থান করলেন পারুল। সৈয়দুন্নেসা ঘরে এসে বসলেন। নাতনির বেচার মুখের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, মায়ের লগে এমন কইরা কথা কইতে নাই বউ, মা কষ্ট পায়। তাহলে সারাক্ষণ বকে কেন? সন্তানের ভালার লেগেই বকে। মিশ্রি নিশ্চুপ। বৃদ্ধা পুনরায় বললেন, মায়েরা কখনো সন্তানের ক্ষতি চায় না। সন্তানের ক্ষতি মানে তাকে নিজেকে ক্ষতি। তোমার লগে যা হয়েছে তা তোমার ভাগ্য। যদিও তোমার মায় পুরোপুরি নির্দোষ না, তার উচিত আছিল তোমারে সামলায় রাখা। তবে এইসব তার ইচ্ছাকৃত আসিল না বউ। তোমারও বিয়ে হয়েছে, একদিন সব বুঝবা। দুজনের মধ্যে আর কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ নীরবতা চলল। এই বাড়িতে বাপ, ছোট ভাই, সুজাতার পর দাদি আর ভাবি মিশ্রির সবচেয়ে প্রিয় মানুষ। সৈয়দুন্নেসা নীরবতা ভেঙে জিজ্ঞেস করলেন, নাতিন জামাই আয় নাই কেন? নিয়ম অনুযায়ী তো নতুন জামাইয়েরও বউয়ের লগে আইতে হয়। জানি না, বলেছেন কাল এসে নিয়ে যাবেন। ও, আমার মাথা বেশ উঠার আগে আমি তোর মা শাশুড়ি লইয়া আইয়া পড়ছিলাম। একটু থেমে ঈশ্বর নিচু করে বললেন, বাপের বাড়িতে যা করার করছস, কিন্তু শ্বশুর বাড়িতে এইসব করার সাহস দেখাইস না। সংসারে মন দিবি, জামাইয়ের পছন্দ অপছন্দ মাইনা চলবি, সবসময় হ্যার মন জয় করার চেষ্টা করবি। আমার ঠেকা পড়েছে? নাতনির কথায় হ্যাঁ আসলেন বৃদ্ধা। মায়া মানসিক হইতে ঠেকা। সংসার নষ্ট হইলে, জামাইয়ের চরিত্রে দোষ দেখা দিলে, সন্তানের অসুখ বিসুখ হইলে আঙ্গ সমাজ তো মায়া মানসির উপরে সব দোষ চাপাইয়া দেয়। মায়া হওয়া তো সোজা না। তুই তো নিজেই দেখছস, কি দেখোস নাই? দেখেছি। কিছু করার নাই। বাপের কত ধন সম্পদ আর ক্ষমতা আছে তা কেউ দেখে না। তোর বিয়ে ঠিক করার পর তোর মায়ের মতামত কিন্তু কেউ নেয় নাই। তোরা নানার বাড়ি পাঠানোর সময়ও তোর আব্বাই তোর মায়ের জিগায় নাই তোমার মত কি। অথচ 10 মাস 10 দিন ওই মাই তোরে পেটে রাখছে। এই যে এই সংসারে নিজের জায়গা পুক্ত করার লাইগা আমার অনেক কিছু করা লাগছে। নিজের ভাগের খাওয়ানটা পর্যন্ত তুলে দিতে হয়েছে তোর বাপ চাচা ফুফুকো পাতে, আবার কখনো তোর মা চাষির পাতে। তোর দাদার হতে মিলাইছি। সংসারের কাম একলা করছি। হ্যার পরে না সবার মন পাইছি। মায়া মানুষের কষ্ট আল্লাহ ছাড়া কেউ দেখে না। সবাই মনে করে হ্যাসেল সামলানো অনেক সহজ, বছরে বছরে পোলাপাইন জন্ম দেওয়া সহজ। মায়া মানুষ ভালা মন্দ খাইব কেন? হেরা কি কামাই করে? তাই কখনো নিজের দুঃখে মলম লাগানোর লাগিয়া অন্যের মিহি চাইয়া থাকবি না। তোর বিষ তোরই, তোর দুঃখ তোর, তোর মান অপমান সব তোর। তোর বাপ দাদায় তোরে কুমির ভর্তি খালে ফালাইয়া দিছে। হ্যান থেকে তুই কখনো উঠাইতে পারবি না, কিন্তু লড়াই তো করতে পারবি না কি? লড়াই করতে হইব, নিজের জায়গা নিজে তৈরি করতে হইব। কুমির গো মায়া ভালোবাসা দিয়া বশ করাইয়া থাকতে হইব। পুরুষ মানুষ সহজে আটকায় না। মা চাষিরা কইতো পুরুষ গুনাকে আসলে বাইন্দা রাখতে হয়। ডাহা মিশা কথা। বান্দা যায় মাইয়া গো সংসারের শিকলে, কিন্তু পুরুষ বান্দা যায় না। মিস্ত্রি মনোযোগ দিয়ে শুনে সেসব কথা। কি বুঝে কে জানে, তবুও তার আনাড়ি মস্তিষ্ক জুড়ে সেসব ঘুরে বেড়ায়, ভাবে, প্রচুর ভাবে। ভাবনার শিকড় গভীরে গিয়ে আবারও ফিরে আসে। রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে।
দাদা নিজের পাত থেকে মাছের মাথাটা তুলে দিলেন নাতনির পাতে, মৃদু হেসে বললেন, আস্তে আস্তে খা, গলায় কাটা আটকাইব। খেতে বসে মিস্ত্রির যত্ন আত্মি আজ একটু বেশি হচ্ছে। সবার মধ্যে অস্বস্তি লাগছে মেয়েটার। কাশেম আলী খেতে খেতে বললেন, আমিরুল শয়তানটা আর ভালা হইল না। জোয়ানকালেও ইতর আসিল, বুইরাকালেও তাই। নাজির না আইলে কিন্তু আমি আমার মাইয়া ওই বাড়িতে পাঠামো না কয়ে দিলাম আব্বা। নজরুল আলম মাথা নাড়িয়ে বললেন, পোলাটার কান দুই ভাইয়ে মিল্লা ভাঙ্গাইছে, নাইলে পোলায় শ্বশুর বাড়ি আইব না কেন? সুজনের দুই পাশে সুজাতা আর সিফাত বসা। প্রতিদিন রাতের খাবারটা বাবার হাতে না খেলে তাদের চলে না। সুজন ও ছেলে মেয়েদের খাইয়ে দিতে শান্তি পায় যেন। মুখের খাবার শেষ করে সে বলল, বিয়ে দেওয়ানোর আগে এসব ভাবা উচিত ছিল। ছোটবেলাতে জাগরের শত্রু যাই না বড় হয়েছে, তাগো বাড়িতে থাকতেইব কেন? নাজরে কি বলত? আকবর মিয়া এতক্ষণ নীরব ছিলেন। সবার আলোচনা শুনে এবার মুখ খুললেন। বউ থুইয়া পোলায় যাইব কই, ঠিকই আইয়া লইয়া যাইব, তোরা দেহিস। চটপট খাবার খেয়ে তাদের মধ্য থেকে উঠে ঘরে চলে গেল মিশ্রি। বউ জামাই শব্দ দুটো শুনলেই লজ্জায় তার গাল লাল লাল হয়ে যাচ্ছে। খাওয়া শেষে কিছুক্ষণ পর সুজাতাও ঘরে এলো। বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। যতদিন বাড়িতে ফুফু থাকে ততদিন ফুফুর সাথে এসে ঘুমায়। জিজ্ঞেস করল, তোমাকে নাজির ফুফা মারেনি? মারবে কেন? দুষ্টামির জন্য। কবে দুষ্টুমি করেছি? অনেক আগে। আমি করিনি, তুই করেছিস। তারপর নিচে বাসতে আমার নাম দিয়েছিস। যা শুধু বাড়ির কাছে, পিটিয়ে ছাল তুলে দেবে। কেন দেবে? তুমি আছো না, তুমি বাঁচাবে। আমার কথা শুনবে কেন? তুমি এখন বউ না তো, বউয়ের কথা শোনে? বিজ্ঞের মতো মাথা নাড়ল সুজাতা। মিস্ত্রি ভ্রুকুচকে সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। পুনরায় প্রশ্ন ছুড়ল, তুই জানলি কিভাবে পাকনি? আমার বাবা ও মায়ের কথা শুনে। মেজো চাচাকে বলার পর বলেছে জামাই নাকি বউয়ের কথা শুনে উঠবোস করে। জিজ্ঞেস করার আর মানুষ পেলি না? সুজাতা দুদিকে মাথা নাড়লেই মিস্ত্রি তাকে বালিশে ঠিক করে শুয়ে ঘুমিয়ে পাঠিয়ে দেয়। রাত বাড়ল। খাওয়া দাওয়া গল্প গুজব শেষে যে যার ঘরে গিয়েছে। পলি বিছানা গুছিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই মুখোমুখি হলো স্বামীর। তাহলে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করল, তাড়াহুড়া কইরা যাও কই? মিস্ত্রির কাছে। এত রাইতে? অনেই আজ ঘুমামো। কেন? আবার কবে না কবে আইব তাই। একই গ্রামে থাকবো, অথচ এমন ভাব না জানি কোন বিদেশে গেছে গা। একই গ্রামে হইলে কি হইব? আমনে বুঝি যাইতে দেন কোনো হেনে? আম্মা চাষি ছাড়া বাইরে যাওয়ান তো নিষেধ। ভালার লেগে যাইতে দেই না। আমার সুন্দর বইয়ের উপরে কারো নজর লাগলে গেলাম আমি। ওই না, আমি কেমনে থাকবো? জামাইয়ের লেগে মায়া লাগে না? না লাগে না। দাঁড়াও, আমি অনুমতি দেই নাই। রাক্ষস বলেই দৌড়ালো পলি। তালে হতবম্বতার সহিত তাকিয়ে রইল দরজার দিকে। মেয়েটা আসলে একটা বাচ্চা, সব পাকা কথা শুধু ননদের সাথে। সুজাতা ঘুমিয়ে পড়েছে। মিস্ত্রি দরজা আটকাতে যেতে তাকে ঠেলে ভেতরে প্রবেশ করলো পলি। হেসে বলল, আজ তোমার লোকে ঘুমামো। ভাইজান কোথায়? ঘরে। আসতে দিল? দিব না মানে? আমি দৌড়াই আইয়া পড়ছি। তপ্ত শ্বাস ফেলে দরজা আটকে দিল মিস্ত্রি। পলি ওড়নাটা একপাশে খুলে রেখে বিছানার মাঝখানে পা ভাঁজ করে বসল। ননদকে দেখে মুচকি এসে জিজ্ঞেস করল, তাড়াতাড়ি বাসর রাইতের গপ্প শুরু করো, শোনার লাগে মনটা সারা রাত দিন ধরে আনসান করতেছিল। এই জন্য তুমি এত রাইতে আমার ঘরে আসছো? হ্যাঁ, কও। কি বলবো? কি কি হয়েছিল? কি হবে? যা হয়। আমি অত শত জানি না। হাই আল্লাহ, কি কও? জানো না মানে? বউ এনে বিস্তারিত হই না, তারপর ধাপে ধাপে তোমারে শিখামো। পান ছুটে মুখে কিছুক্ষণ ভাবের দিকে তাকিয়ে থেকে আলো নিভিয়ে শুয়ে পড়ল মিস্ত্রি। মেয়েটা একদম জাতা। আরেকটি সুন্দর রৌদ্র উজ্জ্বল দিনের সূচনা। নিত্যদিনের মতো গৃহস্থের কাজ শেষে অবসর সময় কাটাচ্ছে বাড়ির গৃহিণীরা। নাজির নওশাদকে ডাকল, আয় আব্বারে গোসল করাই আনি। বারান্দায় বসে নলের গুড় দিয়ে মুড়ি খাচ্ছিল নওশাদ। বড় ভাইয়ের কথায় কিছুটা বিরক্তি ফুটে উঠল তার কপালে। কাল না করাইলা, আবার আজ? তুইও তো কাল গোসল করছিলি, আজকে তাহলে করবি না? আমি আর আব্বাই এক। বাপের ভাগের জমি নিতে আয়ো, একেবারে জায়গা মতো ভুইয়া দিমো, বদমাস একটা, আয়। ধমক খেয়ে মনমোড়া হয়ে উঠল নওশাদ। লিলি ঘরে বসে আছে বোধহয়। বাবাকে দুই ভাই মিলে বের করে নিয়ে গেল পুকুর পাড়ে, বসালো বাঁধানো শিরের উপর। সুবহান আলী শাহ খুশিতে হাত নাড়াচ্ছেন, চোখ ঘুরিয়ে দেখছেন প্রকৃতি। তার খুশিতে নাজির হাসল। ভাইয়ের উদ্দেশ্যে বলল, শ্বশুরের পায়ের কাছে পইড়া থাকলে কোনো লাভ নাই, লাভ হয়েছে এই জায়গায়। বাপের সেবা করলে জান্নাত পাবে বদমাইশ, শরীর মেজাতে।
ভাইয়ের কথা মতো বাবার শরীর মেজে দিতে লাগলো নওশাদ। সুবহান আলী শাহ আধফালির জিভ দিয়ে শব্দ করতে বলতে লাগলেন, নওয়া নওয়া কওয়া। নওশাদ কিছু না বুঝে ফ্যাল করে তাকিয়ে রইল মুখের দিকে। নাজির বাবার ফাটা গোড়ালি মাসতে মাসতে বলল, কইতেছে নওশাদ, কই আসিলি? নওশাদ উত্তর দিল, বাড়িতেই আসিলাম। কাল না তোমারে ভাইয়ের লগে মিল্লা গোসল করাইলাম, বুঝলা গেছ? লোকটা দুদিকে মাথা নাড়লেন। নওশাদ কিছুই বুঝে না, তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। গোসল শেষে নতুন লুঙ্গি পরিয়ে উঠোনের রোদের মধ্যে বসানো হলো বাবাকে। মমিনুল শাহ সিঁড়িতে বসে আছেন। তাদের কাণ্ড দেখে অনীহা নিয়ে বললেন, হ্যারে আবার ঘর থেকে বাহির করে আনতে হইব কেন? ঢং, বাপের লেগে এত পিড়িতে কইতে রে নাজির। কেন আমনের জলে? কোনে জলে? লুঙ্গি খুলেন দেখি। মুখ সামলাইয়া কথা কো হারামজাদা। আমনেকে দেখলে সামলাইতে পারি না, পিছলা খায়। তুই আর ভালা হইলি না, বউ আনতে যাবি না? হ, আজ বিকেলে গিয়ে আনমো। কি সব নিয়ম যে বানাইছে মানছে, বিয়ার মধ্যে এইসব নিয়ম কেন পালন করতে হয়? কি জানি, ওই মাতারির পোলারে পাইলে আমিও ইচ্ছা মতো পিড়াইতাম কতক্ষণ। তিন কবুল কইয়া বিয়ে করলি তো হইল। এইটাই তো। শ্বশুর বাড়ি যাবি, ভালা দেখে মিষ্টি লইয়া লইস লগে। ভোজনবাবুর রসগোল্লার স্বাদ অনেক, বেশি বেশি বাজার করে নিবি, বিরোধী পক্ষের যাতে তাক লেগে যায়। ওইটা আর কইতে মিল্টনরে কইয়া দিছি, বেলায় আর বড় বড় মাছ পাইলে যাতে লইয়া আয়ে। আমনের পুব পাড়ার খেতে দেখলাম ভালা মিষ্টি কুমড়া আর বরবটি হইছে। নজর দিবি না নাজির, তোর শাশি খাইতে অনেক পছন্দ করে। নজর দিয়া লাইছি চাচা। আমনের আর আমার কি? আমনে যা আমারও তা, আর আমার যা তার সব আমারই। বড় ভাইজানের স্বভাব কেমনে পাইছস? পাই নাই, অর্জন করছি। ছোটতে তো হেরা দেখি বড় হইছি। আবার ভাইয়ের জমি মাইরা খাইস না বলেই হু হু করে হাসলেন তিনি। ভাইয়ের জমি ওই তো পাইব মাত্র 1 বিঘা, তার ওপর খরচ তো আর কম করি নাই হের পিছনে। জমি মাইরা খেলে চাচা কোটা খাওন যায়, কেমনে খাওয়া শুরু করবো ছোট চাচা? আমার বাপের লাহিন অবস্থা কইরা। হার্ট অ্যাটাক করার জো হলো মুমিনুল সার। হাসি ঠাট্টার ফাঁকে কি একটা কথা বলে দিল ছেলেটা। নাজের তার ভয়ার্ত মুখখানা দেখে হাসল। মস্করা করছি চাচা, আপনি অল্পতে ডরায় যান, ধুর আপনি দুধবাত। মুমিনুল শাহ আর কিছু বললেন না। এই ছেলে একটা বারুদ, যখন তখন ফেটে গিয়ে দুই ভাইকে নাস্তানাবুদ করে ছাড়ে। নাজের আনত সরে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, কথা এমন কইরা কইতে হয় যাতে আশেপাশের মাইনসে কলজে কাইপে ওঠে। মিনমিন করলে মাইনসে তোরে পাইয়ে বইব, বুঝছস বলদা? ওপর নিচ মাথা নাড়ে নওশাদ। যদিও এতটা ক্ষমতা তার নেই, সে তো নিজের ভাইয়ের হাত নাড়ানো দেখে ভয়ে কাঁপে। স্ত্রীর অশ্রু দেখলে বরফের মতো গলে যায়। বিয়ের ব্যস্ততায় নাজিরের সমস্ত কাজ সামলানোর দায় ভার পড়েছে মিল্টনের ওপর। সেই দায়ভার গুরুদায়িত্ব সহকারে মাথা পেতে নিয়ে পালন করছে ছেলেটা। বিকেলের দিকে বাবু সাহেবটি সেজে বাজারে গেল নাজির। মন ভরে বাজার করল। সামাদ মিয়াকে আগে জানিয়ে রেখেছিল বড় বড় বোয়াল কাতলা লাগবে। কাতলা তিনি পান নাই, তাই বিশাল আকৃতির বোয়াল আর রুই ধরিয়ে দিলেন 3টা। সাথে গলদা চিংড়ি আর ভোজনবাবুর তৈরি সুস্বাদু রসগোল্লা তো আছেই। মিল্টন আর লতিফ সেসব বহন করছে। নাজির তাদের আগে আগে হাঁটছে। মাস্টার বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো নাজির। আচমকা অস্বস্তি তাকে জোকের মতো আষ্টে পৃষ্ঠে ধরল। ভেতরে যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বুড়ো ছাড়া যে বাড়ির কেউই মন থেকে বিয়েতে রাজি ছিল না তা আর জানার বাকি নেই তার। তবুও নিজের দুর্বলতা দেখানোর ছেলে তো নাজির নয়। মিল্টন পিছু থেকে বলল, ভাইজান ঢুকবেন না? হ, আয়। দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করল নাজির। কারুকার্য খচিত ফটকের দরজাটির পাশে টিনের চালাঘর। সেই ঘরে এতকাল ছিল জিন্নতালির বাস। জিন্নতালি আকবর মিয়ার দুঃসম্পর্কের এক আত্মীয়। বন্যায় ঘর ভারী হারিয়ে নিঃস্ব হওয়ার পর আকবর মিয়াই ঠাঁই দিয়েছিলেন তাকে নিজের বাড়িতে। এখানে কাজ করে তিনি সন্তানদের পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করেছেন। শেষে বাড়ির মানুষদের মায়ায় পড়ে আর যাননি কোথাও। তবে এবারে ছেলেরা তাকে জোর করেই নিয়ে গিয়েছে নিজেদের সাথে। তাদের সাথে যোগ দিয়ে আকবর মিয়া নিজেও অনেক বুঝিয়েছিলেন লোকটাকে। সুজাতা সিফাত উঠোনে খেলছিল। মিস্ত্রি বসেছিল বাইরের সিঁড়িতে। তাকে দেখে নাজির হাসল। বিবিজান, আসসালামু আলাইকুম। চকিতে মুখ তুলে তাকাতে চমকে উঠল মিস্ত্রি। ঘুমতে ঠিক করে উঠে দাঁড়ালো। লতিফ আর মিল্টনও সালাম দিয়ে এগিয়ে দিল বাজারের ব্যাগটা। মিস্ত্রি সালামের জবাব নিল। একটা বাজারের ব্যাগ হাতে নিতে উল্টে পড়ার উপক্রম হলো। নাজিরের চারিদিকে চোখ বুলিয়ে বিদ্রুপ করে বলল, বউ আমার দেখতে মোটা হইল, কামে দুর্বল। তুই এনে কি করস? প্রশ্নটি শুনে সামনে তাকাতেই মাসুমের সাথে দৃষ্টি বিনিময় হলো তার। অবাক হওয়ার ভান ধরে বলল, তার আগে ক, তুই আমার শ্বশুর বাড়িতে কি করস? কামকাজ নাই আকাইমা?
খেয়ে ফেলবো, মেরে দেবো এমন চেহারা করলো মাসুম। নাজির ভীষণ মজা পেল। মিল্টনের উদ্দেশ্যে বলল, আমার বউয়ের হাত নরম, শালার হাতে মাছগুলা ধরাইয়া দে। মিল্টন এগিয়ে গিয়ে তাই করলো। মাসুম কিছু বলতে চাইল, তবে পারল না। সিফাত দৌড়ে গিয়ে আসল জায়গায় খবর পৌঁছে দিয়েছে। সেই খবর পেয়ে আকবর মিয়া বাইরে এলেন। হাস্যোজ্জ্বল মুখে বললেন, আরে আমার নাচ জামাই আইয়া পড়ছে যে। জামাইরে বাহিরে দাঁড় করায় রাখছস কেন? ঘরে নিয়ে বসা, শরবত দে। বড়ুর হম্বিতম্বি দেখে নাজিরের মুখ বাঁকাতে ইচ্ছে করল। ভাবখানা কি সুন্দর করে বলল, বসবো না, বউ দেন লইয়া জায়গা। এই বউ, যাও তৈর হইয়াইও। মনটা খারাপ হয়ে গেল মিশ্রির। ওই বাড়িতে তার যাওয়ার ইচ্ছে নেই, একদম না। ভেবেছিল কয়েকদিন এখানেই থাকবে, অথচ। মাসুম বলল, মাইয়া এখন দিমু না, জাগা। তুই দেও না দেওয়ার কারা? কবুল বলার পর থেকে ওর অভিভাবক আমি। তোর বাপ নিজে কাবিন নামায় স্বাক্ষর করে অনুমতি দিছে, তাই আমার বউয়ের উপর শুধু আমার হুকুম চলবো। কি ঠিক কইছি না বুইরা? আকবর মিয়া মাথা নাড়লেন। বুইরা কি? দাদা শ্বশুর লাগে। দাদাজান ডাক। ডাকবো না, বউ দেন তো। আগে ভিতরে আইবি, জামাই আদর করমো, তারপর বউ নিয়ে জানি ইচ্ছা যাইস। আমি শ্রী ঘরে গিয়ে তৈর হ। যতক্ষণ না ডাকবো ততক্ষণ পর্যন্ত বাইর হইবি না। দাদার নির্দেশ মোতাবেক ঘরে চলে গেল মিশ্রি। যাওয়ার আগে এক পলক স্বামীর দিকে তাকানোর প্রয়োজন মনে করল না। এতে নাজির ভারী অসন্তুষ্ট হলো। বাড়িতে নিয়ে এর একটা শাস্তি দেবে বলে প্রতিজ্ঞাও করল। বাধ্য হয়ে তাকে প্রবেশ করতে হলো মাস্টার বাড়ির অন্দরে। বসার ঘরে বসল। সৈয়দুন্নেসার তত্ত্বাবধানে শুরু হলো জামাই আদর। তার আংশিক অবশ্য লতিফ আর মিল্টনও পেল। তবে নাজিরের খারাপ লাগছে না। শত্রুর বাড়িতে ঢুকে আপ্যায়ন নিচ্ছে। কজন পারে এমন করতে? মাসুম চুপচাপ দাঁড়িয়ে সেসব দেখছে আর রাগে ফুঁসছে। তার রাগটাও নাজিরের ভালো লাগছে। তাই সেই রাগকে আরো বাড়িয়ে দিতে মিষ্টিতে কামড় বসিয়ে চোখ টিপ মারল। মাসুম হনহনিয়ে চলে গেল ভেতরে। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 25 নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা 26। বৈদ্যুৎহীন গ্রামের রাস্তা রাত বেড়াতে লাগে এক ভুতুরে পল্লীর ন্যায় ছিমছাম নীরব। গুটগুটে অন্ধকারে ডুবে থাকায় এ জনপদে নগরের মতো তত ঘনবসতি নেই। এক একটা বাড়ি আরেকটার থেকে অনেকখানি দূরে। রাতের বেলা মানুষের চলাচলও কম। ঘন্টায় বড়জোর দু একজন চোখে পড়ে, তাও সাধারণত রাত 8:30 কিংবা 9টার পর। শ্বশুর বাড়ি গিয়ে শুধু বউ নিয়ে চলে আসবে ভাবলেও নাজিরের পরিকল্পনা মাফিক কিছুই হলো না। জোর করে শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর আর কতগুলো শালা নামক শত্রুরা মিলে তাকে যেভাবে পেরেছে সেভাবে জামাই আদর করে তারপর মুক্তি দিয়েছে। ওদিকে মিল্টন, লতিফ দুজনই হচ্ছে আস্ত বেয়াদব। সুযোগ পেতে তাকে ওইরকম এক পরিস্থিতিতে একা ফেলে পালিয়ে এসেছে। কত বড় দুঃসাহস! দুটোকে কাছে পেলে নাজির আচ্ছা করে দুঘা বসিয়ে দেবে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে থেমে দাঁড়ালো নাজির। পথের সামনে পড়ল গ্রামের সেই বটগাছ। তার থেমে দাঁড়ানোর পায়ের দিকে তাকিয়ে পাশে চলতে থাকা মিষ্টিও থেমে গেল। এই রাতের বেলা নাজিরের মাথায় আচমকাই খেলে গেল দুষ্ট বুদ্ধি। পুরনো আমলের একটা টর্চের আলো তাক করে গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এই গাছটা দেখতাছ বউ? মিষ্টি মাথা নাড়ায়। হ্যাঁ, বটগাছ। এটা বটগাছ না। বললেই হলো। আহা, ভালা কইরা হুনো। দিনের বেলা বটগাছ হইলেও রাতের বেলা এটা বটগাছ না। তাহলে কি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বটগাছ। জিনপুরি রাস্তা না, রাইতে এখান দিয়ে মানুষ তেমন একটা যাতায়াত করে না। কেউ ভুলবশত গেলেই হয় ভর করে, নয়তো ঘাড় মটকে দেয়। এসবে মিস্ত্রি ভীষণ ভয় পায়। নানি দাদির মুখে শুনেছে অজস্র জিনপুরির গল্প, তাই মাঝে মধ্যে একা থাকার কথা শুনলেও সে আটকে ওঠে। ভয়ে দুজনের মাঝখানে সমস্ত দূরত্ব মিটিয়ে পুরুষালী দেহের গা ঘেঁষে দাঁড়ালো মিস্ত্রি। ভয়ার্ত চাপা সরে ফিস করে বলল, সত্যি? তো কি মিশা নাকি? কয়দিন আগে ওই পাড়ার বুলবুলের বড় পোলারে ধরছিল। এই বটগাছের নিচ দিয়ে রাইতের বেলা কই জানি যাইতেছিল। বাবা গো বাবা, চোখ উল্টাইয়া কি পাগলামিটাই না করছে। তারপর 10 গ্রাম খুঁজা পরে হুজুর দইরে আনা হয়েছিল। দোয়া দুরুদ পইরে ঝাঁটা দিয়ে ইচ্ছা মতো পিডাইয়া পোড়ামুড়ি সঙ্গানোর পর দিন ঘাট থেকে নামছে। আমার তো শরীরের পশম দাঁড়ায় গেছে, এই দেহ। নাজির হাত বাড়িয়ে দেখানোর চেষ্টা করল। ভয়ে সারা দেহ কাঁপছে মিষ্টির। নিজের হাত দুটো দিয়ে নাজিরের ডান হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাড়ি চলুন। মেয়েটার ভীতু মুখখানা দেখে নাজির ভীষণ আনন্দ পাচ্ছে। ছোটবেলায় এমন ভয় দেখাতো পারভেজ আর জাহিদকে, অথচ বেয়াদব দুটো বড় হতেই ভয় পাওয়া বন্ধ করে দিল, হয়ে উঠল সাহসী। যার ফলে নাজিরেরও আনন্দ পাওয়া হয়ে গেল বন্ধ। তবে সেই আনন্দ আবার নতুন করে ফিরে এসেছে তার জীবনে।
বউ হয়ে অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখে হতাশ হয়ে বলল, গপ্প তো এখনো শেষ হয় নাই, হুনো। না, বাড়িতে চলুন, আমার খুব ভয় লাগছে। যদি আমাদের ঘাড়েও চেপে বসে, আমি কিন্তু ঝাড়ুর বাড়ি খেতে পারবো না। ক্রন্ধনরত কণ্ঠে বলল সে। এত ভীতু কেন তুই? আমি আছি না, ডর কি এর? না না, আপনার ঘাড়ও মটকে দেবে। চলুন, না হলে কিন্তু আমি চিৎকার করে কাঁদবো। আচ্ছা চল। কি একটা ভীতুর বউ আমার ধরাই দিল। সেসব কথা মিস্ত্রির শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না। ভয়ে মেয়েটার বুক দুরু দুরু করছে। দেহের কম্পন খুব ভালো করে টের পাচ্ছে নাজির। তাতে যেন পেটের অর্ধেক খাবার হজম হয়ে গেল তার। বাড়ি ফিরতে বেশি একটা দেরি হলো না। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা মিলল খোলা আকাশের নিচে বসে মাটির চুলায় চিতই পিঠা তৈরি করতে থাকা ফরিদাকে। পাশেই পাটায় ভর্তা বাড়ছেন মর্জিনা। বিথি চুলার মুখে ঠেলে দিচ্ছে শুকনো পাতা। আব্দুল্লাহ উঠোনে দৌড়ে ফড়িং ধরছে আর চেঁচাচ্ছে। নওশাদ, নাজমুল, শাহরিয়ার, জাহিদ লাইন ধরে বসে গরম গরম পিঠা খাচ্ছে। তাদের দেখতেই সুমা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, ওই তো নাজির চাচা আর নতুন চাচা আইয়া পড়ছে। সকলের দৃষ্টি সদ্য আসা স্বামী স্ত্রীর দিকে গিয়ে স্থির হলো। হাতের কাপড় ভর্তি ব্যাগটা বারান্দায় রেখে সেখানে বসে পড়ল নাজির। মিস্ত্রির হাতে ঘরের চাবি দিয়ে পড়ল, পোশাক বদলাইয়া হাত মুখ ধুইয়াইও। মিস্ত্রি চলে গেল। নাজমুল ডাকল, আয় পিঠা খাইলে, আমার হাতের ভর্তা যে কি স্বাদ। জাহিদও তাল মিলিয়ে পড়ল, বর্ষা আর শীতে এমন পিঠা প্রত্যেক দিন হইলে একেবারে জইমা যাইব। আয়ো নাজির ভাই। নাজির নাকচ করল, পেটটা ফুলে ঢুল হয়ে গেছে, এখন খাইতাম না কিছু, তোরা খা। বিথি মস্করা করে বলল, শ্বশুরবাড়ির জামাই আদর ভালা হয়েছে মনে হয় দেওরা। আদর কয় না, এগুলারে কয় সাজা। ইচ্ছে মতো চিপ্পা ধুইরে গিলাইছে। এই দেহে প্রাণ থাকতে আর জীবনেও আমি ওই মিহি হব না। বিথি হাসলো, গল্প জমে উঠল তাদের। নওশাদের ডাকে লিলিও চলে এলো বাইরে। পিঠা খাওয়ার জন্য ফরিদা তাকে কাছে বসালেন। যার আচরণ যেমনই হোক না কেন, বিপরীতে ফরিদার আচরণ থাকে সদা নমনীয়। ভর্তা মাখিয়ে পিঠায় পরপর 2টা কামড় দিতেই তিনি হেসে জিজ্ঞেস করলেন, কেমন স্বাদ না? লিলি মাথা নাড়ল, চিবোতে চিবোতে বলল, অনেক মজা। শুটকি আর মরিচ ভর্তার সাথে একটু বেশি মজা লাগছে। লগে এই আবহাওয়া, প্রকৃতির হাওয়া, মেঘের গর্জন আরো বেশি ভালো লাগতেছে, তাই না? শহরে কখনো পাইবে এমন সুন্দর পরিবেশ? বিপরীতে কৃত্রিম হাসল লিলি। মস্তিষ্কে জেগে উঠল তীব্র অপরাধ বোধ। মানুষগুলো তাকে কি সুন্দর করে আপন করে নিল, অথচ বিয়ের পর থেকে এদেরকে সে এড়িয়ে গেছে। সুযোগ পেলেই শুনিয়েছে কথা। মা বলেন, গ্রামের মানুষদের ঘাটে ঘাটে শয়তানি বুদ্ধি থাকে, এদের থেকে সাবধান লিলি। সে কথাই তো শুনেছিল লিলি। পোশাক বদলে হাত মুখ ধুতে হারিকেন নিয়ে গল্পার গেল মিশ্রি। কিছুক্ষণের মধ্যে আবার ফিরেও এলো। কথার ফাঁকে পলক্ষীন চোখে মেয়েটির যাওয়া আসার দিকে তাকিয়ে আছে নাজির। চোখোচোখি হলো বেশ কয়েকবার, তবুও তার মধ্যে কোনো ভাবান্তর নেই। ফরিদা ডাকলেন, মেজো বউ, তুমিও আইও এনে, খাইয়া দেহ তো কেমন লাগে। ইতস্ত করে স্বামীর দিকে তাকালেন মিশ্রি। পুনরায় চোখোচোখি হলো দুজনার। নাজির ইশারায় যাওয়ার অনুমতি দিতেই এগিয়ে গিয়ে বসল সে ফাঁকা একটি পিঁড়িতে। পিঠা তার অনেক প্রিয়, বিশেষ করে চাচি আর দাদি অনেক সুস্বাদু পিঠা বানায়, সেখান থেকেই প্রিয়। সেই পিঠা বানানো চলল অনেক রাত পর্যন্ত। বাড়ির ছেলেমেয়েরা পিঠা খেয়ে পেট ভরালো। বাড়ির কর্তারা ফিরে ভাত খেয়ে উঠতেই ধীরে ধীরে সব কাজের অবসান ঘটিয়ে যে যার মতো চলে গেল ঘুমাতে। রাত্রির 3য় প্রহর তখন চলমান। নাজের ওপাশ ফিরে নাক ডেকে ঘুমাচ্ছে। মিস্ত্রির ঘুমটা আচমকাই ভেঙে গেল। সারা শরীর ঘেমে উঠল, পেটে পড়ল চাপ। কি করবে বুঝতে পারল না, তাই উঠে বসলো। উপায়ন্তর না পেয়ে ডাকলো, এই যে শুনছেন? বিপরীত থেকে কোনো সারা শব্দ এলো না। মিস্ত্রি পুনরায় ডাকলো, সাথে এবার হাত দিয়ে খোঁচা দিল বাহুতে। এই শুনুন না, উঠুন। বিরক্ত করিস না, সব আলাপ দিনে হইব। ঘুম জড়ানো কণ্ঠে বলল নাজির। মিস্ত্রি এভাবে বসে রইল বেশ কিছুক্ষণ। তাদের বাড়িতে লেট্রিন দুটো, একটা দালানের পাশে, অপরটি কলপারের সাথে লাগোয়া। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশেরটাতে সুজাতাকে নিয়ে যেত সে। নানার বাড়িতে অবশ্য তা দালানের ভেতরেই ছিল, কিন্তু এখানে এসে সে দেখছে ভিন্ন কাহিনী। এই বাড়িতেও 2টি লেট্রিন, কিন্তু অনেক দূরে। একটা কলপারের পাশে, আর একটা 2 ইটের দালানের মাঝামাঝিতে। এই নির্জন নিশীথে উঠোন পেরিয়ে এত দূর একা যাওয়া কি তার মতো ভীতু মেয়ের পক্ষে সম্ভব? ভাবতেই কান্না পেল মিস্ত্রির। শেষে আর সামলাতে না পেরে লজ্জার মাথা খেয়েই লোকটার পিঠে জোরে চিমটি কেটে বলল, আমি লেট্রিনে যাব, উঠুন। ব্যথায় চোখ মুখ কুচকে উঠে বসল নাজির। মেয়ের হাতে জোর আছে। ব্যথাতুর স্থানে আঙুল ঘষে দাঁত কিরমির করে বলল,
ফাজল সেরি, লেট্রিনে গেলে যা, আমার চিমটি দিলি কেন? ঘুমটা ভাঙ্গা দিছে। সারাদিন ঘুমানোর সময় আছে আমার? এত দূরে একা একা যাবো কিভাবে? পায়ে হাইটটা। আমার ভয় লাগে। আর কি লাগে? মিস্ত্রি সেই প্রশ্নের উত্তর দিল না। অন্ধকারের মধ্যে দৌড়ে গিয়ে কাঠের দরজার খিল খুলল, পেছনে তাকিয়ে পড়ল। হারিকেন চালিয়ে দ্রুত আসুন। নাজির মুখে কিছু বলল না, মনে মনে 100টা গালি দিয়ে দ্রুত হারিকেন চালিয়ে চলল তার পিছু পিছু। মেয়েটাকে খালি হাতে ভেতরে ঢুকতে দেখে ধমকে বলল, বদনা ভইরা পানি নিব কেডায়? আমার ডাকলেও কিন্তু আমি দিতে আইমু না। মিস্ত্রি চুপচাপ গিয়ে পানি ভরে আনলো। দরজার শিকল লাগাতে লাগাতে বলল, এইখানে দাঁড়িয়ে থাকবেন, একদম নড়বেন না বলে দিলাম। হ, তোর বাপের বিনা পয়সার পাহারাদার আমি। কিছু সময় এভাবেই গড়ালো। 2 হাত পেছনে রেখে নাজির দাঁড়িয়ে রইল চুপচাপ। ঘুমে ঢলছে। হারিকেন সঙ্গে করে ভেতরে নিয়ে গেছে মিস্ত্রি। তবুও কেন যেন নাজির নামক লোকটার প্রতি তার বিশ্বাস নেই। তাই ডাকলো, আপনি আছেন তো? বিপরীত থেকে উত্তর এলো না। তাই মেয়ের ভয় বাড়ল। উদ্গ্রীব হয়ে পুনরায় ডাকলো, এই এই, আপনি চলে গেছেন? এই মারাস কেন নডি? রাইতের বেলা তামাশা চুড়ে দিছে, হুদাই বিয়ে করলাম ঢং। তেরসা স্বরে বলল সে, একদম নোংরা কথা বলবেন না। 100 বার কমু, আমার সুন্দর নাম আছে, নাজির কই ডাকবি? স্বামীর নাম মুখে নেওয়া পাপ। কেডাই কইছে? সবাই বলে, আমাদের বাড়ির কেউ নাম ধরে ডাকে না। পাপ না, ছোটবেলায় ধর্মীয় শিক্ষা মনে হয় না ভালো করে পাইছো? একটু থেমে কিছু একটা ভেবে হেসে পড়ল, ও তুই তো এখনো ছোটই। যাজ্ঞা, নাম ধরে ডাকতে না পারলে স্বামী কয়ে ডাকবা চুনা বউ। তো বউ এই মারাইবে না, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার তাড়াতাড়ি বাহির হও। বের হতে কিছুটা সময় লাগলো মিস্ত্রির। বাড়ি থেকে এক গাদা খাবার খেয়ে এসেও ঝাল ঝাল ভর্তা দিয়ে পিঠা খাওয়ায় পেট ব্যথা করছে তার। কলপার থেকে হাত পা ধুয়ে চলে এলো ঘরে। ভোরের আলো ফুটুক আর না ফুটুক, গৃহস্থ বাড়ির নারীদের ঘুম ভাঙে ফজরের আজানের ধ্বনিতে। ঘুম থেকে উঠে তারা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। চারিদিকে মোমো করে সে অন্তর শীতলকারী সুর। আমিরুল মুমিনুন ছা ওঠেন বেলা করে, ধর্মীয় রীতিনীতি মানেন খুব কম। নাজমুল জাহিদ বাদে বাকিগুলো হয়েছে বাপ চাচার মতো। এই দুটোই মাঝে মধ্যে নাজিরের পিছু পিছু যায় নামাজ পড়তে। পুরো বিছানা দখল করে বালিশ জড়িয়ে ধরে শান্তির সহিত ঘুমাচ্ছিল মিস্ত্রি। ঘুমালে তার হুঁশ থাকে না। প্রথম রাত খারাপ কাটলেও শেষ রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে তার। কিন্তু সেই ঘুমটা বোধহয় সহ্য হলো না কারো। মোরগের ডাক, হাঁসের প্যাক প্যাক আর বাচ্চাদের চেঁচামেচি ভেসে আসছে। তার চেয়েও সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে, কেউ তার শরীরে এক নাগাড়ে ধাক্কা দিচ্ছে। শেষমেশ সব সীমা অতিক্রম করে কানের ধারে চিৎকার করল, ঝাক্কাসের নাতি, জমিদারের বেটি, উঠেন ঘুম থেকে। আমনের লাইগা আমনের শ্বশুরবাড়ির মানুষেরা অপেক্ষা করতেছে। ভয়ে লাফিয়ে উঠল মিস্ত্রি। বুকে একদোলা থুতু ছিটিয়ে ফোলা ফোলা চোখ মেলে তাকালো সামনে। নাজির 2 হাত পেছনে রেখে দাঁড়িয়ে আছে। চুল ভেজা, পরনে লুঙ্গি আর গলায় ঝুলছে গামছা। তাকে দেখে আমতা আমতা করে মিস্ত্রি জিজ্ঞেস করলো, সকাল হয়ে গেছে? না, আমনের লেগে এখনো আন্ধার। এভাবে কেউ ডাকে? আপনি খুব খারাপ লোক। আহারে ভালা মানুষের মাইয়া, নামাজ কালাম পড়া বাপ মাই শিখাই নাই? শিখিয়েছে। তাইলে ফজরের সময় এতগুলা ডাক দেওয়ানোর পরে ওঠো নাই কেন? আপনি ভালো করে ডাক দিতে পারেননি তাই। মুখে দিয়ে খই ফুটে, তোরে কি কোলে তুললে আদর করিয়া ঘুম ভাঙামো? তুই তো করে কেন করছেন? কোনো সহবত নেই? নাজিরের ভালো মেজাজ চটে গেল। ধপাস করে বসে পড়ল বিছানায়, মিস্ত্রির শরীর ঘেঁষে মুখোমুখি। হাত দিয়ে কোমর চেপে ধরে নিজের কাছে টেনে এনে বলল, আমার সহবত নাই? কত বড় সাহস মাইয়ার, সকাল সকাল আকাম কর্ম? মিস্ত্রি ভয় পেল বেশ। ছটফট করতে করতে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শক্ত হাতের বাঁধনের সঙ্গে পেরে উঠল না। নাজির পাঁচশোটা মুখে বলল, ছটফট করো কেন আমার ভবিষ্যৎ পোলাপানের মা? মুখে গন্ধ, যাও দাঁত মাজ যাইও। নাজির সরে গেল, আলনা থেকে শার্ট নিয়ে পড়তে লাগলো। মিস্ত্রি বাকরুদ্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। একে বোঝা হয়তো তার মতো ছোট্ট মস্তিষ্কের অধিকারী কিশোরীর পক্ষে সম্ভব নয়। বিড়বিড় করে বলল, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। তারপর দাঁতের মাজন নিয়ে চলে গেল বাইরে। মুখ ধুয়ে ঘরে ফেরার পথে দেখা হয়ে গেল ফরিদের সাথে। মহিলা হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে বললেন, এখন গোসল করবা? মিস্ত্রি অপ্রস্তুত হলো। উত্তর দেওয়ার আগে তিনি বললেন, আমার আবার রান্দা বসাইতে হইব। সবাই খাইয়া হের পর কামে যাইব। ওইদিকে কলিমেমার এখনো আওয়ানের সময় হয় নাই। উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দিবা মা? মহিলার উচ্চতা মিস্ত্রির কাঁধ সমান। দেখতে রোগা হলেও চেহারায় আছে মিষ্টতা। বয়স বাড়ন্ত হলেও কণ্ঠস্বর সুন্দর বলা যায়।
সেই সুন্দর কণ্ঠের বিপরীতে না শব্দটা মুখ দিয়ে আর বের হলো না তার। মিষ্টি মাথা নাড়িয়ে ওড়না দিয়ে মুখ মুছল। ফরিদা তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে চলে গেলেন রান্নাঘরে। ঝাড়ু হাতে চারিদিক লক্ষ্য করতে মিষ্টির মাথাটা যেন ঘুরে উঠল। এত বড় উঠান একা একা কিভাবে ঝাড়ু দিবে সে? এসবে মেয়েটা যে ভীষণ আনাড়ি। তাদের উঠানে ঝাড়ু দেয় বড় ভাবি আর জায়েদার মা মিলে, অথচ সে একা। তবুও যতটুকু পারল সময় নিয়ে ঝাড়ু দিল মিষ্টি। কোমর ব্যথা হয়ে গিয়েছে, শরীরটাও গরমে ঘেমে উঠেছে। ঘন ঘন শ্বাস ফেলে হাঁপাচ্ছে সে। আসসালামু আলাইকুম ভাবি। এক হাতে ঝাড়ু আর অন্য হাতে কোমরে গুজে পিছু ফিরে তাকালো মিষ্টি। দৃষ্টিগোচর হলো দাঁত কপাটি বের করে হেসে দাঁড়িয়ে থাকা মিল্টনের দিকে। চিনতে অবশ্য অসুবিধা হলো না। এই লোকটাও বর্তমানে তার স্বামী নামধারী ঘরের লোকের সাথে মিলে তার ভাইকে মারার হুমকি দিয়েছিল। তাই অসন্তুষ্ট হয়ে মলিন মুখে ঘুরে দাঁড়ালো। মিল্টনের হাসি মিলিয়ে গেল। জিজ্ঞেস করল, ভাবি কি কোনো কারণে আমার উপরে নারাজ? এবারেও উত্তর এলো না। ফের বলল, এই অধমের কোনো ভুল থাকলে মাফ কইরা দিয়েন ভাবি। ভাইজানের লগে বিয়া হওয়ার আগে যদি কিছু কইরা থাকি তাইলে ভুললে যায়েন। এবার কন ভাইজান কই? জবাব না পেয়ে হতাশ হলো মিল্টন। নাজের ঘর থেকে বেরিয়ে এলো। ঝাড়ু হাতে স্ত্রীকে দেখতেই বলে উঠল, হায় হায়, মাস্টার বাড়ির মাইয়া শাহবাড়ির উঠান ঝাড়ু দিতেছে। এ কেমন চিত্র! এই চোখ দুইটা দিয়ে যে এমন কিছু দেখতে পামু কখনো কি ভাবতে পারছি? আমার কান্দ নাইতেছে রে বল্টু। রাগে শরীর জ্বলে উঠল মিষ্টির। ললাটে ভাঁজ পড়ল বেশ কয়েকটা। হাতের ঝাড়ুটা উঠানে ছুঁড়ে ফেলে ধূপধাপ পা ফেলে চলে গেল ঘরে। নাজের তার যাওয়ার পথে তাকিয়ে থেকে ঠোঁট উল্টে বলল, মাইয়া দিয়ে রাগও করতে জানে। মিল্টন বলল, বিয়েতে জীবন কেমন কাটতেছে ভাইজান? তোরে কমু কেন, তুইও বিয়া করে দেখ। লজ্জায় মাথা নুয়ে নিল মিল্টন। তড়া করে পিছু কিছু মনে পড়তেই নাজির বলল, তুই আর লতিফ মিল্লা কাইল ওই বাড়িতে আমারে একলা ফালায় আইয়া পড়ছিলি কেন গোলামের পুত? ভয়ে নড়ে চড়ে উঠে মিল্টন। আমতা আমতা করে বলল, আপনার শ্বশুর বাড়িতে আমরা থেকে কি করবো? তার ওপর মিলে অনেক কাম পইরা আসছিল ভাইজান, তাই চলে আইছিলাম। আর গরুরের খাওয়ান দেওয়ার লাগিয়া পাঠাই দিছিলাম লতিফরে বাইতে। নাজের শান্ত হলো কিছুটা। মিল্টন বলল, চাবি দেন ভাইজান, মিলকুলি গিয়াম। এখন সকালে ভাত খাইয়া যা। বাড়ির থেকে খাইয়া আইসি, আম্মাই খিচুড়ি পাক করছে, এখন চাবি নিতে আইসি। নাজির আর জোরাজুরি করল না, চাবিটা এনে দিয়ে দিল হাতে। এমনিতেও বাড়িতে তার কাজের অভাব নেই। সকালের খাওয়া দাওয়া শেষে বারান্দায় বড় একটা ডেকচি নিয়ে বসল সে। গোয়ালের কয়েকটা গরু অসুস্থ, তাই পশুর ডাক্তার থেকে ওষুধ এনেছে, সেগুলোই পানির সাথে মেশাচ্ছে। নওশাদ তার থেকে কিছুটা দূরে বসা ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, ফিরবি কবে? কাল পরশু। শ্বশুরবাড়িতে ঘর জামাই হইয়া? নওশাদ লজ্জায় মৌন রইল। লিলি জানালার কাছে থাকায় শুনল সে কথা। বেরিয়ে এসে বলল, এভাবে বলছেন কেন, থাকলে কি হয়? নওশাদ চোখ রাঙালো তাকে, কিন্তু লিলি সেই চোখ রাঙানিকে ভয় করে না। নাজের শীতল কণ্ঠে বলল, অনেক কিছুই হয়, শাহবাড়ির পোলারা ঘর জামাই থাকে না, এই নিয়মও কোথাও নাই। তো কোথায় থাকবে, ভাড়া বাড়িতে? থাকলে থাকবো, শহরে যে ওর বাড়ি নাই এটা জানাই তো বিয়া করছো তাই না? তাইলে এখন এত লাগে কেন? লিলি শক্ত করে দাঁড়িয়ে রইল। নাজির বলল, আমি লোক দিয়া তোমার বংশের খোঁজ নিছি। তোমার দাদার দিনমজুর আসিল, অন্যের ক্ষেতে কামলা দিয়ে পেট চালাইতো। তোমার আব্বাই বৃত্তির পয়সা লেখাপড়া কইরে এত দূর আইছে, খরচ চালানোর লাইকে শহরে কুলির কামও করছে। দেশ স্বাধীন হওয়ার পর ওই যে লুটপাট হয়েছিল, এরপর নতুন নতুন টেহা পয়সা কামাইয়া জমি কিনা শহরে বড় বাড়ি করছে। তাই তোমার এই দেমাগ আমাকে সামনে দেখায়ও না বোন। আমরা জাত বড় লোক, জমি জমার টেহা পয়সার অভাব নাই। ওই যে গোয়ালে যা গরু আছে না, তা বেচা তোমারে সোনা দিয়ে মরাইয়া দেওয়া যাইব। ঘর বাড়ির জমি জমার হিসাব করতে গেলে তোমার বাপ বেল পাইব না, যদিও কোনো কাম শুরু না। কিন্তু তোমার লাহান দেমাকি মাইয়া মাইনুর রে এতটুকু না কইলি না, যে জামাইরে কথায় কথায় চোখ রাঙাও তারা জিগাইয়া দেহ কখনো খাওয়ার কষ্ট অর্থের কষ্ট করছে নাকি? তোমার জামাই এত দূর আইছে আমার অবদানে, তোমার বাপের অবদানে না। তাই কথার মাঝখানে বাম হাত ঠুকানোর স্বভাব বাদ দেও। তারপর নওশাদের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আত্মসম্মান যদি একটু থাইক্কা থাকে তাইলে ঘর ভাড়া করে থাকবি। টেহা পয়সা জ্বালা কেনা হয় আমিই দিমো। বউ কথা না শুনলে সোজা তালাক। এমন অবাধ্য বউ দিয়ে কখনো জীবন চলবো না। ভবিষ্যতে আফসোস করার থেকে বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়া ঢের ভালা। যা করবি নিজের যোগ্যতায় করবি। আমিনুল ইসা কেদারায় বসে পান খেতে খেতে দুই ভাইয়ের কথা শুনছিলেন এতক্ষণ। মাথা নাড়িয়ে এবার তিনি সায় জানিয়ে বললেন, নাজিরের কথা ঠিক। শ্বশুরবাড়ি থাকা মানে মেরুদণ্ড ভাঙিয়ে যাওয়া, সনমের দিন পার করা। এর থেকে নুন ভাত খাওয়া ভালা। বড়গ কথা শুনতে হয় নওশাদ। পুরুষ মানুষ বউয়ের কথায় কেন চলবো? নাজির বলল,
বউ ভালা হইলে বুদ্ধিমতী হইলে বউয়ের কথা শোনাই উচিত, কিন্তু বউ যদি ডাইনি হয় তাইলে না শোনাই ভালা। প্রসঙ্গ বদলে কথার মাঝখানে ফরিদা বলে উঠলেন, ভালা কথা মনে পড়ছে, বিয়ার সময় যে তোর বউরে গা ভর্তি গয়না দিছিলাম, হেগুলা কইরে নাজির? বউয়ের কাছেই। তোর বউরে ডাক। নাজির ডাকল, তাল মিস্ত্রি। এক ডাকে চলে এলো মিস্ত্রি। ফরিদা এবার মিস্ত্রির উদ্দেশ্যে বললেন, গয়নাগাটি কই রাখছে বউ? বিয়া বউবাত তো শেষ, এবার সব ফেরত দাও। মিস্ত্রি ঘরের দিকে ফিরে যাচ্ছিল, নাজির তার দিকে তাকিয়ে ধমকালো, নাইচা নাইচা কই যাও, আমারে জিজ্ঞাইছ? উনি বললেন যে, মিনমিন করে বলল, তোমার স্বামী কেডা? আমি না উনি? আপনি। তাহলে? মিস্ত্রি চুপ। নাজির চাচির উদ্দেশ্যে বলল, ফেরত দেব কেন চাচি? ফরিদা বললেন, ওইগুলো তো আমার গহনা, তার মধ্যে আবার কিছু পারভেজের বউয়ের লেগা তুলে রাখছিলাম। হঠাৎ করে বিয়ে ঠিক হয় তোর বউরে পড়তে দিছি। নতুন বউরে তো আর এমনি এমনি তুলে আনা যায় না। কয় ভরি দিছিলেন? 100 ভরি তো হইবই। তাইলে আমার বউয়ের গয়না কই? নওশাদের বউরে তো কিছুই দেন নাই। আমিরুল শাহ স্থির হয়ে বললেন, তগোটা কই আমরা জানি? তোর মায় পালানোর আগে সবকিছু লইয়া পলাইছে। তোর বাপে কতগুলো বছর ধরে বিছানায় পড়া, আমগো কি করার আছে? নাজির হাত ধুয়ে সোজা হয়ে বসল, ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দেখছস কেমনি পল্টি খায়? আমগো বাপের ভাগের সব জমি রাক্ষসের লাহান একলা ভোগ করতেছে, অথচ কয় আমগো কি করার আছে? হ্যাঁ গো, মাঝখানে তোরে একলা হাতে বড় করছি, নিজ চোখে দেখ। জমি জমা অর্থকরীর ব্যাপারে নওশাদ তেমন কিছুই জানে না। ভাই তাকে কখনোই এসবের মধ্যে জড়াতে দেয়নি। চাচাদের নির্মমতা শুধু এতকাল শুনে এসেছে সে। নাজির চাচির উদ্দেশ্যে বলল, অনেক আগেই কইছি আমি আব্বার মতন না চাচা। আব্বার মতন হইল নওশাদ, নরম মনের মানুষ, যা বুঝাইবেন তাই বুঝবো। আমিরুল শাহ তেসরা স্বরে বললেন, কি কইতে চাস? এক কথা বারবার কস কেন? গহনা লইয়া ঝামেলা করিস না নাজির, সব ফেরত দে, রাগ উড়িস না। নাজির শক্ত কণ্ঠে বলল, এক আনাও দিমুনা, কি করবেন কইরা দেখান। নাজির, চিল্লায়েন না, আমার উপরে কেউ চিল্লাইলে আমার সহ্য হয় না। আব্বা আমার বিয়ের ছবি আমার কাছে আছে, ঘর পরিষ্কার করতে গিয়ে ছোটবেলায় পাইছিলাম। চেহারা ভুইলা যাওয়ার ভয়ে যত্ন কইরা নিজের কাছে রেখে দিছিলাম এতদিন। অনেক হিসাব নিকাশ বাকি আছে, সবার থেকে একে একে নিমু। বড় চাচি আমার বউয়ের যে গয়না দিয়া এখন নিজের বললে দাবি করতেছে, সেইগুলো আমি দেখছি। আশ্চর্যের ব্যাপার হইল, সেই গহনাগুলো একেবারে ছবিতে আমগো আম্মায় যে গহনা পড়ছে তার লগে মিলে, অর্থাৎ সব একই গহনা। বিয়ের সময় 100 ভরি স্বর্ণালঙ্কার দিয়ে আমার আম্মারে ঘরে তুলছিল দাদায়। তখন সোনার দাম আছিল কম, আর দাদাও খুব ধনী। সে নিশ্চয়ই এক পোলার বউয়ের গহনা আরেক পোলার বউরে দিব না। তার মানে সব গয়না আমার আম্মার। আর পালানোর সময়ও আম্মায় কোনো গয়না লগে লইয়া নেয় নাই, বরং সব নিয়ে আলমারিতে হান্দায় রাখছিলেন আমনেরা। তাই গয়নাগুলো প্রকৃত মালিক আমরা দুই ভাই, আর আমগো যা তা তো আমগো বউয়েরই। উপস্থিত সকলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। মৃদু হেসে উঠে নাজির দাঁড়ালো, বলল, আমি যেমনই হই না কেন, আমনেক মতো ভাইরে ঠকানোর মতো মানুষ না। আমনেক লগে আমার পার্থক্য নেই। এই গয়না 2 ভাগ হইব, একেবারে সমান সমান। 50 আমার বউয়ের, বাকি 50 নওশাদের বউয়ের। পরবর্তী বাড়তি 50 আমি নিজের পয়সা নিজের বউরে গড়াইয়া দিব। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 26 নম্বর পর্ব। যাত্রাপথ দেখেছেন মাসফিত্রা মিমই, পর্ব সংখ্যা 27। সদ্য এতগুলো স্বর্ণালঙ্কার হারানোর দুঃখে ভেঙে পড়েছেন ফরিদা। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছেন না, মাথা যন্ত্রণা করছে, খেতে গেলে গুলিয়ে উঠছে গা। আমিরুল শাহ ঘর জুড়ে পায়চারি করছেন, বিরক্ত মুখে বিড়বিড় করে বলছেন কিছু। ফরিদা কান পেতে শোনার চেষ্টা করেও কিছুই বুঝতে পারলেন না। শেষে অপারগতা মেনে নিয়ে চুপচাপ শুয়ে রইলেন। আমিরুল শাহ হাঁটা থামিয়ে বসলেন গিয়ে কেদারায়, বললেন, হারামজাদাই এবার বেশি বাড়াবাড়ি করতেছে, ওরে আলাদা করে দাও, মজা বুঝুক। এগুলা কি কন? মাহারা পোলা সারাদিন খাটে, আলাদা করলে কেমনি চলবো? বিয়ে কইরা বউ আনছে না, হ্যাঁ চালাইব। এইটুকুনি মাইয়া একলা একলা কি আর সংসার চালাইতে পারবো? আপনি রাইগেন না তো, শুরুরা একটু একটু ভুল করেই। এটা ভুল না, বেয়াদবি। কাউরে মানে না, কিছু কইতে গেলেই কয় আমার বাপের জমি ভোগ করতেছেন। ওর বাপের জমি মানে? এসব আমার বাপের জমি, আমার বাপের জমি আমি ভোগ করি, ওর কি? ভিটে দিছি, 2 ভাইরে খাইতে দিছি, থাকতে দিছি, চাষের জমিও দিছি, কিন্তু কোনো কৃতজ্ঞতা নাই। যদি ছোট থাকতে গলাটা সিপ দিয়ে ধরতাম, তাইলে আজ আর এই দিন দেখা লাগতো না। এত সহজ নাকি? পারতেন মারতে, আর মারলেও ধামাচাপা দিতেন পারতেন। পারবেন না বললে তো বাঁচাই রাখছিলেন। শীতল দৃষ্টিতে স্ত্রীর পানে তাকালেন লোকটা। চেহারা থেকে অদ্ভুত এক জৌলস ঠিকরে পড়ছে যেন।
ক্যাতারার হাতল শক্ত করে চেপে ধরলেন। ফরিদা সেই দৃষ্টি অবজ্ঞা করে শোয়া থেকে উঠে বসে চুলে খোপা করতে লাগলেন। বললেন, বাপ আমনের একলার না, বাপ সুভানেরও। আর সেই বাপের প্রিয় পোলাও কিন্তু হেই আসিল। ভিটে আমনে মন থেকে দেয় নাই, দিছেন এলাকার মানুষের চাপে পইরা। নাইলে তো আসল রূপ ধরা পড়ে যাইতো। পোলায় খায়ও নিজের কামাই, তাই এত সাধু আমার কাছে সাজবেন না। মাগি, এখন এত ভালা সাজস? যা করছি তোর আর তোর লুভি ভাইয়ের উস্কানিতে করছি। লুভি ভাই আমার নাকি আমনের? বসা থেকে উঠে গিয়ে স্ত্রীর গলা চেপে ধরলেন আমিরুল শাহ। ফরিদা ভয় পেলেন না। কিছু মুহূর্তের ব্যবধানে সহজ সরল মহিলার অন্য এক রূপ বেরিয়ে এলো। হাসলেন শব্দ করে। খুব সাহস বাড়ছে? কথায় কথায় গায়ে হাত তোলা না আমনের আবার কাল হইয়া দাঁড়ায়। শেষ বিকেলের রোদের মতো আমিরুল শাহর সমস্ত তেজ কমে এলো যেন। মুখ ফিরিয়ে বসে রইলেন। ফরিদা বালিশ উঁচু করে পিঠ ঠেকিয়ে বললেন, বেড়া মাইনছের কথায় কথায় কয় মাইয়া মাইনছের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কিন্তু সত্য তো হইলেও হাঁটুর নিচে বুদ্ধি থাকে বেড়া মাইনছে গো। সবসময় হাত চালাইয়া সমস্যার সমাধান করতে চায়। বয়স হইছে, এই জোর আর কয়দিন? কি কইতে চাস? এখন আর নাজের একলা নাই। আকবর মিয়া কি এমনি এমনি নাতনি বিয়ে দিছে এর কাছে? এখন ওরা আলাদা করে দিলে টেহা পয়সার সম্পত্তি সহ সবকিছুর দখল যাইব বউয়ের হাতে। বউয়ের হাতে মানে পুরো মাস্টার বাড়ির কাছে। টিকতে পারবেন তখন? না জানি পরে আবার দাদার ব্যবসার ভাগ চাইতে বসে। হতবিহ্বল চোখে স্ত্রীর দিকে আবার তাকালেন তিনি। এসব তো কখনো তিনি ভেবে দেখেননি। মাথা ঠান্ডা করে বসে থাকেন। ফরিদা বলেন, পুরুষ মানুষ সফলতার পর মাইয়া মাই ছেড়ে ভুলে যায়। কথাটা আমনেরা না দেখলে বুঝতে পারতাম না। এই ফরিদা বানুন লাইগা আইস আমনের মতো মাইনছি সমাজে মাথা উঁচা করে চলতে পারতেছে। প্রত্যেকদিন কাছারি ঘরে পায়ের ওপর পা তুল্লা বইয়া টেহা গুনতে পারতেছেন। বাবু সাহেব সাহেবরা চলতে পারতেছেন। আমি আর আমার ভাই না থাকলে পারতেন এসব করতে? বিয়ার পর আমার গলার চেন বেচা জুয়া খেলছেন, বাপের গাল খেয়েছেন। এখন কয় সব দোষ আমার। মুমিনরেও ভাগ দিতে হইতো না যদি না বেশি পাকনামি না করতেন। ওর তিন পোলার ঘর থেকেও আরো কতগুলা হইব। ব্যবসার ভাগ কই যাইব, কোনো হুঁশ আছে? খালি দোষারোপ করে আমারে। থেমে শান্ত করলেন নিজেকে। সজাগ কণ্ঠে ফিস ফিস করে বললেন, আমনে সব ধ্যান ব্যবসায় দেন। সংসার এতকাল আমি দেখছি, এখন আমিই দেখবো। এতই দেখছ যে পোলাডারে ঠিক মতো বড় করতে পারলি না। তোর হাতেই তো দিছিলাম ওরে। হ্যার পরেও নাজরে এমন হইল কেমনে? আমি জানি দোষ আমনের। আমনে উস্কানি দিয়ে এমন বানাইছেন। এখন সব দোষ আমার ঘাড়ে চাপাইয়া দিয়া নিজে ভালা মানুষ সাইজা বইয়ে থাক হারামজাতি। হঠাৎ দরজায় টোকা পড়ল। স্বামী স্ত্রী দুজনে চমকে উঠল। একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করে শুয়ে পড়লেন ফরিদা। আমিরুল শাহ এগিয়ে গিয়ে দরজার পর্দা সরাতেই আরো এক ধাপ চমকালেন। বিস্মিত স্বরে বললেন, তুমি? মিস্ত্রি অপ্রস্তুত হলো বেশ। হাতের খাবারের থালাটা দেখিয়ে বলল, বড়ভাবে এসব চাচি আমার জন্য পাঠিয়েছেন। তো শব্দ করো নাই কেন? কারো ঘরের সামনে চুপচাপ দাঁড়াইয়া আড়ি পাতা ভালা না। আমি মাত্রই এসেছি, এসে দরজায় ধাক্কা দিয়েছি। মোটেও চুপচাপ আড়ি পাচ্ছিলাম না। আচ্ছা যাও। তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন অন্যদিকে। মিস্ত্রি ভেতরে প্রবেশ করল। বিথি জোরপূর্বক তার হাতে খাবারের থালাটা ধরিয়ে দিয়ে বলেছে, আমার শাশুড়ি তোমার উপরে রাইগে আছে। খাবার লইয়া যাও। বাহানায় রাগ ভাঙাইয়া গিয়াও, না হইলে টিকতে পারবো না এই সংসারে। অগত্যা তাকে আসতেই হলো। ফরিদা প্রতিক্রিয়াহীন তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। পরনে কালো রঙের সুতির সালোয়ার কামিজ, মাথায় ঘুমটা, হাতে চকচক করছে সোনার এক জোড়া চুড়ি, যা বাপের বাড়ি নায়রে যাওয়ার সময় তিনি আলমারি থেকে বের করে হাতে পরিয়ে দিয়েছিলেন মিস্ত্রিকে। তার কত পছন্দের ছিল এই চুড়ি জোড়া। বিথি চাওয়ার পরেও দেননি। মোটে 2 বার পরেছিলেন শুধু, অথচ সেই চুড়ি জোড়া এখন অন্য কারো দখলে। দীর্ঘশ্বাস আড়াল করে উঠে বসলেন ফরিদা। তুমি আবার খাওন লইয়া আইতে গেলা কেন? ভাবি যে বললেন। মনে মনে পুত্রবধূকে আচ্ছা মতো গালি দিলেন তিনি, কিন্তু মুখে বললেন, তুমি খাইছ? হ্যাঁ। একটু ভেবে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? রাখমু কেন? ওই যে গতকাল গহনা নিয়ে ঝগড়া হওয়ায়। কি যে কও না, নাজের একটু অমনি, অল্পতে চেতে যাওয়া পোলাম। বয়স কম তো, মায়ের কাছে পাই নাই। বাপের অবস্থা তো দেখছই। ছোট ভাইটার দায়িত্ব ওর উপরে। চাচি কি আর মায়ের মতো হইতে পারে? তবুও আমি যথাসম্ভব চেষ্টা করছি, ওগো আগলায় রাখছি। তাই ওই আমার পোলা আর পোলার বইয়ের উপরে মা কখনো রাগ করতে পারে? সামান্য কয়টা গহনাই তো, এমনিতেই দিয়ে দিতাম। উনি যে বললেন এসব ওনার মায়ের, ওর কথা ধরে লাভ নাই। মায়ের কথা ওর মনে আছে? পুরোইন্যা সাদা কালা ছবিতে কি না কি দেখছে। আগেকার সব গহনাগাটির নকশা তো একই রকম থাকতো, তাই হয়তো মনে করছে। মহিলা সুন্দর করে কথা বললেন, তাই বিপরীতে ভাবুক মনে মাথা নাড়ল মিস্ত্রি।
বিশ্বাস করেছে কিনা বোঝা গেল না। কিছুক্ষণ গল্প করে ঘর থেকে বেরিয়ে এলো সে। উঠোন পেরোতে রান্নাঘর থেকে ডাক এলো। এই নতুন বউ, যাও কই? এনে আইও, মেলা কাম করে রইছে। মিস্ত্রি সেই ডাকে সাড়া দিয়ে রান্নাঘরে এসে পিড়িতে বসল। দুপুরের রান্নার আয়োজন করছে বিথি। চোখে মুখে তার লেপ্টে আছে একরাশ বিরক্তি। কতগুলো সবজি সহ একটি ডালা আর বটি এগিয়ে দিয়ে বলল, ধরো, কাইটে ফেলাও তো এডি। আমার আবার আব্দুল রে গিয়া গোসল করাইতে হইব। কাটা শেষ হইলে ডাক দিও, রান্দা বসামো। ডালার ভেতরে মিষ্টি কুমড়া, কচুরলতি, পেঁয়াজ, ঝিঙ্গা, কাঁচামরিচ, কাঁঠাল বিচি আর ডাটা। মিস্ত্রি অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার না একটা মেয়ে আছে, সে কোথায়? খুব কম দেখা যায়। ওই স্কুলে, এবার ক্লাস 4-এ পড়ে। সকালে যায়, দুপুরে আজান দিলে আইয়ে। উত্তর দিয়ে দ্রুত প্রস্থান করলো বিথি। মিস্ত্রি বটি নিয়ে বসে রইল। কাটাকুটি তো দূরে কথা, জীবনে নিজের হাতে খাবার বেড়ে খেয়েছে কিনা সন্দেহ। বাড়িতে কোনো কাজই তাকে করতে হতো না। রান্নাঘরের ধারে কাছেও তেমন একটা ঘেঁষেনি কখনো। সেখানে একা হাতে কিনা এতগুলো সবজি কাটবে, কিন্তু এই দুর্বলতার কথা বলবে কাকে? তবুও চেষ্টা করলো। কিছুক্ষণ বসে থেকে প্রথম কাঁঠাল বিচি দিয়ে শুরু করলো, কিন্তু পরপর কয়েকটা ছিলতে না ছিলতে আঙুল হয়ে গেল আঠালো। হার মেনে নিয়ে শেষ বিকল্প হিসেবে কাটা ধরলো পেঁয়াজ। কুচি করতে তো পারলই না, বরং কেটে ফেললো বুড়ো আঙুলের ডগা। সেই কাটা স্থান থেকে রক্ত ঝরছে। অপর হাত চেপে ধরে ওইভাবেই বসে রইল সে। ভীষণ কান্না পাচ্ছে তার। হায় হায়, এখনো কাটাকুটি হয় নাই? হঠাৎ চিৎকারে লাফিয়ে উঠল মিস্ত্রি। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে দেখতে পেল বিথিকে। জুতা খুলে ভেতরে এসে দাঁড়ালো সে। মিস্ত্রি বসে আছে দরজার ঠিক পাশ ঘেঁষে, উল্টো দিকে ঘুরে। তার মুখের দিকে দৃষ্টি তাক করে বিথি বলল, তোমারে কইয়া গেছিলাম না আমি আইয়া রান্দা বসামো? মাত্র সাইডটা বিসি কাটছো, বাকিগুলো কেটায় কাটবো? কান্না গেলে হাতের ক্ষত দেখিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, হাত কেটে গেছে। কেমনে কাটছে, চোখ নাই? আমগাও কাটে, তাই বললে বইয়া থাকি নাকি? এমন করলে তো মাইনছে না খাইয়ে মরব। আমি কাটতে পারি না। কি পারো না? সবজি কাটতে পারি না, কখনো কাটেনি। বিথি ভারী অবাক হয়। দুই হাত কোমরে রেখে আরো জোরে চিৎকার করলো, কি? মাগি মানুষ হইয়া কয়টা আনাজ কাটতে পারো না? তাইলে পারোটা কি? খালি গিলতে? শরীরটার তো কম হয় নাই, কি খাইয়া বানাইছ? দুইটা ভাইয়ে অকর্মার ঢেকি ধরে আনছে, না আছে রূপ, না আছে কোনো গুণ। প্রথম চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে লিলি। চুপচাপ দেখছিল চলমান ঘটনা, কিন্তু এর ভেতরে নিজের নাম আসতেই চুপচাপ আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। ওই বারান্দা থেকে এই বারান্দায় উঠে এসে বলল, আপনি তো রূপে গুণে সর্বজান্তা, তাহলে আরেকজনের ওপর হুকুম চালাচ্ছেন কেন? নিজেই করুন না সব। এতদিন কি না খেয়ে থেকেছেন? বিথির রাগ বাড়ল। শাশুড়ির মতো নরম মানুষ সে নয়, বরং ছোট চাচি শাশুড়ির মতোই ছোকরুটে। দাঁত কিরমিরিয়ে বলল, আইসে আরেকটায়, নিজেও খারাপ, বড় জায়গাও এখন খারাপ বানাইব। খারাপের কি দেখেছেন? তার প্রশ্নের উত্তর না দিয়ে সে মিস্ত্রির উদ্দেশ্যে বলল, ছোট জায়ের মতো এত চ্যাটাং চ্যাটাং কথা কনের সাহস আমার লোকে কইরো না মাইয়া। মনে রাখো, ওই শহরে চলে গেলেও তোমারে কিন্তু জামাই লইয়া এনেই থাকতে হইব। বেশি করলে। বাকি কথাটা অর্ধসম্পন্নই রয়ে গেল। আচমকা তার ফাটা বাঁশের মতো গলা থেমে যাওয়ায় মিস্ত্রি লিলি দুজনেই বেশ অবাক হলো। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখতে পেল নাজিরকে। পূর্ব দিক থেকে এসে রান্নাঘরের সোজাসুজি দাঁড়িয়েছে, হাতে মাটি লেগে থাকা কাস্তে, ঘেমে নিয়ে একাকার অবস্থা দেহের। স্ত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে টিনের চালে কাস্তে গুছিয়ে কোমর থেকে গামছা খুলতে খুলতে বলল, পুরো কথাটা শেষ করেন ভাবি। বেশি করলে কি করবেন ওরে আর ওর জামাইরে? বিথি অপ্রস্তুত হলো। দেহের ঘাম ইতিমধ্যে ছুটে গিয়েছে। আমতা আমতা করে বলল, আনাজ কাটতে দিয়ে গেছিলাম, কিন্তু পারে না। তাই আর কি গলার জোর বাইরে গেছিল? একটু হেরান দেখাইতেছিলেন, তাই না? না, ভুল বুঝেন না ভাই। নিজের কানে সব শোনার পরে ভুল কেন বুঝবো? তা আপনি কোন মহাভারত অশুদ্ধ করতে গেছিলেন? আব্দুল রে গোসল করাইতে। এটা গোসল করানোর সময়? কবেতে গোসল করানোর সময়? আর কোনো উত্তর দিতে পারল না বিথি। নাজির বলল, সবাই মায়ের পেট থেকে কাম শিক্ষা নাই, কাম না পারলে শিখান। চিলেলে কোনো লাভ হইব? মাইয়া বয়সে জ্ঞানে বুদ্ধিতে ছোট হইল, মাইয়ার জামাই কিন্তু ছোট না। কথা একটু বুঝতে হই না করেন। কথাগুলো বলে ফটকের দিকে হাঁটা ধরল সে। যেতে যেতে বলে গেল, খেতে যাই, আইতে আইতে বিকাল হইব। নীলি সবটা দেখল। একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করলো, নিজের স্বামী, চাচা শ্বশুর থেকে শুরু করে প্রত্যেকেই তার ভাসুরকে কিছুটা ভয় করে চলে।
পাছে যাই করুক, সামনে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন। অথচ এই লোকটার সাথে শুরু থেকে সে দ্বন্দ্বে জড়িয়েছে, দুর্ব্যবহার করেছে। যদিও সেই ব্যবহারে পাল্টা জবাবে প্রত্যেকবারই নাজির তাকে প্রতিহত করেছে। ক্ষেতের সবুজ ধানগুলো প্রায় হাঁটু সমান লম্বা হয়েছে। নাজির বুদ্ধি করে আইল দিয়ে লাগিয়েছে এবার কচু গাছ। সেই গাছগুলোর গোড়ায়ও এই কদিনে বেশ মোটা হয়েছে, লম্বা লম্বা লতিও ধরেছে ভালোই। জেলার শহরের বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায় এগুলো। তবে সে আর অত দূরে যাবে না, ক্ষেত থেকে ব্যাপারীদের কাছে বিক্রি করে দেবে। লুঙ্গি হাঁটু সমান উঁচু করে কোমরে শক্ত করে বাঁধল সে। খেতে নামতে যাবে তখনই পেছন থেকে ডাক এলো, ভাই। রোদ মাথায় রেখে কোমরে হাত নিয়ে পিছু ফিরে চাইল নাজির। দেখতে পেল এদিকে এগিয়ে আসতে থাকা নওশাদকে। কিছু সময়ের মধ্যেই কাছে এসে দাঁড়ালো, দুই হাতে ধরে রাখা দুইটা আইসক্রিম থেকে বাড়িয়ে দিল একটি। আগাছা পরিষ্কার করবা? হ, কয়দিন আগে করছিলাম, কিন্তু আবার বাড়ছে। হাত থেকে আইসক্রিমটা নিয়ে মুখে ঢুকালো নাজির। কিছু একটা ভেবে বলল, যা সব কয়টা পরিষ্কার করতো। আমি তো এনে আর কেডাই আছে, কাম কর যা, শরীর মন ভালো থাকবো। কয়দিন আগে লতিফ পরিষ্কার করছিল, বিনিময়ে 50 টাকা দিছিলাম, তোরে না হয় 100 দিমু, কামে লাগা পড়। বোকার মতো বড় ভাইয়ের পানে কিছুক্ষণ চেয়ে থাকে নওশাদ। 23 বছরের জীবনে কাদা পানিতে নেমে এসব কাজ কখনো সে করেনি, করতে চাইলেও ভাই কখনো করতে দেয়নি। কিন্তু আজ কিনা নাচের তাড়া দিল, ব্যাটকায় না থেকে কাম কর। হাতের আইসক্রিম অর্ধেক খেয়ে বাকিটা অদূরে ছুঁড়ে ফেলে দিল নওশাদ। পরনের বাংলা প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করে খেতে নেমে পড়ল। আগাছা পরিষ্কার করতে গিয়ে নিজেই মেখে গেল কাদায়। নাজের ঘাসের ওপর স্থবির হয়ে বসে দেখছে সেসব। সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, তাই ডিপকল থেকে পানি এনে দিতে হচ্ছে। আচমকা সূচক শব্দ করে উঠল নওশাদ। নাজের জিজ্ঞেস করল, হয়েছে কি? মনে হয় কিছুতে কামড় দিয়েছে। এদিকে আয় দেখি। ড্রেনের পানিতে কোনো মতে পা ধুয়ে উপরে উঠে এলো নওশাদ। টাকনুর কাজটাতে কামড় দিয়ে ধরে রেখেছে একটা জোক। নখের সাহায্যে আস্তে আস্তে সেটাকে শরীর থেকে উপরে ফেলে দিল নাজির। গামছাটা ড্রেন থেকে ভিজিয়ে এনে ক্ষতস্থান মুছে দিতে দিতে বলল, খেতে কাম করতে গেলে এমন একটু একটু হয়, কত কিছুই কামড়ায়। গা পোড়াইয়া জ্বর আসে, বিষ ব্যথা হয়, কিন্তু বেড়া মাইনছেগো তাতে ডর লাগলে চলবো না। ডর বিষ জিনিসটা বেড়া মাইনছেগো লেগে না। মোছা শেষ হতে জমাট বাঁধা রক্ত বেরিয়ে আসতে লাগলো। নাজির সেখানে ভেজা গামছাটা বেঁধে দিয়ে নিজেই নেমে পড়ল কাজে। নওশাদ বিমূঢ় দৃষ্টিতে চুপচাপ শুধু দেখে গেল। এক সময় বলল, আমি কি ভুল করলাম ভাই? কেমন ভুল? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না নওশাদ। নাজির জিজ্ঞেস করল, কেন, আফসোস হয়? বোধ হয়। লাভ নাই, আফসোস জিনিসটা খুব খারাপ, ধরতে গেলে লোভের মতোই খারাপ, বর্তমান ভবিষ্যৎ সব নষ্ট করে দেয়। কিন্তু ভুল তো করেছি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে তুই ভুল করছসই, কিন্তু তার ভাগিদার আমিও কম না। তুমি কিভাবে? অতিরিক্ত তোলা তোলা কইরা বড় করছি তোরে। উচিত ছিল বইয়ের দিকে শুধু ঠেলা না দিয়ে বাস্তবতা সম্পর্কে, মানুষের সম্পর্কে শিক্ষা দেওয়া, একটু কষ্ট দিয়ে বড় করা। তাইলে হয়তো এত নরম মনের মানুষ হইতি না, হুদায় অন্যের মিষ্টি কথা আর চোখের পানিতে ভুলতি না। নওশাদ আবার চুপ থাকে অনেকক্ষণ ভেবে, তারপর জিজ্ঞেস করে, এখন উপায়? মন শক্ত কর, সবার আগে নিজের আত্মসম্মানের গুরুত্ব দে, নিজের বিবেক আর মাথা দিয়ে ভাবতে শিখ, নিজের মতামত দিতে শিখ, তাইলে জীবনের অর্ধেক সমস্যাটা মিটতে যাইব। ঘাসের উপরে শুয়ে পড়ল নওশাদ, স্থির চোখে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। সাদা বক উড়ে যাচ্ছে কোথাও, তুলোর মতো মেঘেরা ছোট্ট বাচ্চাদের মতো ছুটোছুটি করছে। ছেলেবেলায় নওশাদও ঠিক কেমনটাই করত, বড় ভাইয়ের আঙুল ধরে কিংবা পিছু পিছু মাঠে ঘাটে দৌড়াতো। তার পেছনে ভরসার স্থল, মাথার ওপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা বটগাছ একমাত্র তার বড় ভাই। অথচ পৃথিবীতে এমন অনেক ভাই রয়েছে যারা সামান্য কিছু অর্থ সম্পদের লোভে ত্যাগ করে নিজের ভাই বোনদের। ক্ষেতের সব আগাছা পরিষ্কার করে উঠেল নাজির, বলল, বাড়ির চল। নওশাদ উঠে দাঁড়ালো, পিছু পিছু হাঁটতে লাগলো। দূরে দেখতে পেল মতিন আর দেলোয়ার যাচ্ছে। চোখা দৃষ্টিতে পেছন ফিরে দুই ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে পাক নিল ভিন্ন রাস্তায়। নাজির ওদের দেখিয়ে বলল, এই মানুষগুলারে দেখছস? ওগো কাম অন্যের বাড়ি কি হয় না হয় তার খবর বাহির কইরা অন্যের সংসারে না গলানো। অথচ ওগো বাড়ির কিন্তু সুখ শান্তি নাই, ভাই ভাই মিল নাই, মায়েরে ভাত দেয় না, অসুখে বাপের সেবা করে না। হ্যাঁ গো, সকাল শুরু হয় বউ পোলাপাইনের কেচাল দিয়া, দিন শেষে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকে। তাই এত সব জটিলতার মাঝখান দিয়া অন্যের শান্তি হ্যাগো সহ্য হয় না।
হেরা ভাবে আমগো জীবনে জানাই অন্যের জীবনে কেনতা থাকবো, আমরা যেটা পাই নাই অন্যেরা কেনতা পাইব। এমন কইরাই হিংসা আর লোভ জন্মায়। এই দুইটা জিনিসই খুব খারাপ রে নৌসাদ। জীবন, সম্পর্ক, শান্তি ধ্বংস কইরা দেয়। মানুষ কত কথা কইব, তা ধইরা লাভ আছে? একবেলা না খাইয়া থাকলেও কেউ কখনো জিগাইব না খাইছস, কইব না আয় আমি খাওয়াই, বরং তারা সামনে থেকে খাওয়ান কাইরা নিতে চাইব। তাই জীবনে যা করবে নিজের বিবেক বুদ্ধি দিয়া ভাইবা চিন্তা করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। টেহা পয়সা ধন সম্পদ জীবনে সবকিছু না, কিন্তু মানুষ তা বুঝে না। দুনিয়াতে এমন কইরা চলে যেন তারা অমর, অথচ মাটির তলার 3.5 হাত কবর অপেক্ষা করতেছে তাগলাইগা। দুনিয়ার কিচ্ছু তখন লগে যাইব না। জীবনে ততটুকুই করবি যতটুকু কইরা কবরের আযাব সহ্য করতে পারবি, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে পারবি। নাজির থামলো, সময় নিয়ে বলল, দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষা ক্ষেত্রে সুখের স্বপ্ন দেখা বিলাসিতা মানুষ ততটুকুই পাইব যতটুকু সে অন্যের লোকে করব। বইয়ের শিক্ষা দিয়া তুই হয়তো ভালো একটা চাকরি পাইবি, কিন্তু বাস্তবমুখী শিক্ষা অভিজ্ঞতা দিয়া তুই এই দুনিয়ায় সম্মান লইবি, মাথা উঁচা কইরা রবের পথে টিকে থাকতে পারবি। এখন সিদ্ধান্ত তোর, তুই কোন দিকে যাইবি? এই ক্ষণিকের কথোপকথনে নওশাদ তার জীবনের বহু সমস্যার সমাধান পেয়ে গেল, খুঁজে পেল দিশেহারা অন্ধকারের মধ্যে এক টুকরো আলো। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 27 নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসফিত্রা মিমই, পর্ব সংখ্যা 28। বিকেলের গাঢ় কমলা রোদ এসে পড়েছে উঠোনের পশ্চিম পাশে। চারপাশের গাছের ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। নাজির ভিটের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ডাকল, তালমিস্ত্রি। একটাকে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি, চোখে মুখে কৌতূহল আর বিস্ময়। নাজির নিজের চুলে হাত চালিয়ে একটু বিরক্তিকর সুরে বলল, দেহ শরীরের কি অবস্থা, ঘরে আর ঢুকবো না। আলমারি থেকে আমার লুঙ্গি গামছাটা পুকুর ঘাটে দিয়ে যাও, 2টা ডুব দিয়ে আসি। আপাতমস্তক লোকটাকে দেখল মিস্ত্রি, সারা দেহে কাদামাটি লেগে আছে। দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, পুকুর কোন দিকে? নাজির অবাক হলো, ভ্রুর মাঝখানটায় কুচকে গেল, বলল, শ্বশুর বাড়ি এসে 6 দিন, অথচ পুকুর ঘাট ছিল না? ওই যে দালানের বাম পাশে। হাতের ইশারায় পথ দেখিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানো সে প্রস্থান করল। কাঠের আলনা থেকে স্বামীর ঝুলন্ত লুঙ্গি গামছা নিয়ে পুকুরের দিকে পা বাড়ালো মিস্ত্রি। বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, উঠোন পেরিয়ে সামান্য একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় সেখানে। ইট দিয়ে বাঁধানো পুরনো পুকুর ঘাট, পানি একদম স্বচ্ছ টলটলে। পাড়ে দাঁড়িয়েও ভেতরের শ্যাওলাটা পর্যন্ত দেখা যায়। চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে আম, কাঁঠাল, চালতা আর কলা গাছ। মাথার উপর মৃদু বাতাসে পাতাগুলো দুলছে। গাছের ফাঁকে ফাঁকে পাখিরা কিচিরমিচির করছে অবিরত। বাড়ির ভেতরকার গরম আর অস্থিরতার তুলনায় এখানকার আবহাওয়া আর দৃশ্য শীতল ও সুন্দর। মিস্ত্রির দৃষ্টি প্রকৃতি থেকে এবার গিয়ে স্থির হলো পানিতে উদম হয়ে ডুব দিতে থাকা নাজিরের দিকে। চেহারাটা পানি পেয়ে ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠেছে। স্ত্রীকে দেখে সে মিষ্টি হেসে ডাকল, বউ, বউ, ও বউ। মিস্ত্রির বুক ক্ষণিকের জন্য ধক করে কেঁপে উঠল, অপ্রস্তুত হলো ভীষণ। এই ডাকটা তার কাছে অদ্ভুত লাগে। ভেতরে জেগে ওঠে নাম না জানা অনুভূতির দল। নিচু গলায় প্রতি উত্তর করল, কি? আয়ো এক লগে ডুব দেই। না। কেন? আমি গোসল করেছি। তো একবার গোসল করলে কি বারবার করা যায় না? বউ মাইনছেকে দিনে 5-6 বার গোসল করতে হয়। কেন, বিয়ের পর কি শরীরে ময়লা বেশি জমে? না, জামাইয়ের পীড়িতের রস জমে। হ্যাঁ? কথাটির অর্থদ্বার বুঝতে পারল না মিস্ত্রি, বরং চোখে মুখে ভয় আর লজ্জা একত্রে মিলিত হয়েছে যেন। তার নিরীহ বোকা চাহনিতে নাজিরের হাসিটা চওড়াও হলো। তার বউটা একটু বেশি অবুঝ, কত কিছু যে ধরে ধরে শেখাতে হবে ভেবেই ক্লান্ত শ্বাস ফেলল নাজির। পানিতে সাঁতার কাটতে কাটতে বলল, কাছে বইয়া পরে না হয় বিস্তারিত ধৈর্য ধৈর্য শিখামো। এখন আইও এক লগে একটু গোসল করি, মহাপত বাড়ব। প্রয়োজন নেই, আমি ঘরে গেলাম। নাজিরের রাগ হলো একেবারে বাচ্চাদের মতো রাগ। বউটা কিনা তাকে অবজ্ঞা করে চলে যাচ্ছে, নাজির সাহকে উপেক্ষা করছে। না, কিছুতেই তা মেনে নেওয়া যায় না। পানিতে ছলা ছলা শব্দ তুলে দ্রুত সিঁড়ি বেয়ে পারে উঠে এসে চলে যেতে থাকা বউকে টেনে ধরে কোলে তুলে নিলে সে। তার এহেন কাণ্ডে থ হয়ে গেল মিস্ত্রি। আশ্চর্য চোখে কিয়ৎক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে পানিতে নামতে নামতে নাজির বলল, এমনি তাকাই না ময়না পাখি, চোখ কোটর থেকে বাহির হইয়া যাইব, তখন ছোঁয়া মেরে দেখবা কেমনে? মিস্ত্রির হুঁশ ফিরল, হাত পা ছোড়াছুড়ি করে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, নামান আমায়, নামান বলছি, আমি সাঁতার জানি না।
কও কি গ্রামের মাইয়া হইয়া সাঁতার পারো না? স্যাহ। পারি, তবে বেশিক্ষণ ভেসে থাকতে পারি না। ধরার জন্য নারিকেল বা কলা গাছ কিছু একটা লাগে। আস্তে একটা সময় থাকতে নারিকেল কলা গাছ লাগবো কেন? তুমি আমারে ধরে রাখবা? হাসি মুখে কথাটা বলেই মেয়েটাকে পানিতে ফেলে ঘাড় ধরে পরপর 3বার চুবালো নাচের। সারাদিনের ক্লান্তি অস্থিরতা দূর হয়ে অবশেষে শান্তি এসে ঠাঁই মিলল তার বুকের ভেতর। পুরুষালী বুকের সাথে লেপ্টে হাঁপাচ্ছে মিশ্রি। ঠোঁট জোড়া ক্ষণে ক্ষণে কাঁপছে। ভীষণ কান্না পাচ্ছে তার। কণ্ঠে কম্পিত কান্নার ঢেউ নিয়েই বলল, আপনি খুব খারাপ লোক। তোমার গোষ্ঠী চাই না বুঝছে এই খারাপ লোকের লোকে তোমার বিয়ে দিছে। নতুন কিছু কও বউ? বিয়ার পরে থেকে এই এক বাক্য হুনতে হুনতে মুখস্থ হইয়া গেছে। ছাড়ো না মাই। ছাড়া লেগে বিয়ে করছি? তো কেন করেছেন? গাল দুটো চেপে ধরে মেয়েটির ঠোঁটে ঠোঁট ছিল নাচের। ফিস ফিস করে বলল, তোমারে আর তোমার 14 গোষ্ঠীরে চালাইতে। মিষ্টি ফ্যালফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অসময়ে পানিতে ভিজে থাকায় কাঁপুনি ধরল সারা দেহে। ঠিক তখনই ভেসে এলো কারো কর্কশ ধ্বনি, আস্তাগফিরুল্লাহ, সিসি, দিন দুপুরে এইগুলা কেমন ধরনের নষ্টামি? মিষ্টি লাফিয়ে উঠে দূরত্ব তৈরি করলো, কিন্তু বেশিক্ষণ পানির ওপরে ভেসে থাকতে না পেরে চেপে ধরল নাজিরের হাত। মর্জিনা মুখে আঁচল গুজে পাড়ে দাঁড়িয়ে আছেন। নাজির সেদিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, একটু গোসল করতেছি, এইখানে নষ্টামের কি আছে প্রাণের চাচি? আর আপনিই বা এনে কি করেন? গোসল করস না কি করস তা তো দেখলামই, দিন দিন নষ্ট হয়ে যাইতেছে পোলায়। নিজের বিয়ে করা বউ? চুপ হারামজাদা। থুতু ফেলতে ফেলতে ভেতরে চলে গেলেন তিনি। মিষ্টিও সুযোগ বুঝে স্বামীকে জোরে ধাক্কা দিয়ে উঠে এলো পারে। নাজির হাসল, বাড়ির তোমার ভাসুর দেওরা আছে, গামছাটা ভালা কইরা গায়ে জড়ায় নাও বউ, ঘরে গিয়া কিন্তু শাড়ি পরবা। কথা মতো গামছাটা গায়ে জড়িয়ে নিল মিষ্টি। যেতে যেতে বলল, শাড়ি পরতে পারি না। তাহলে পারস কি নুডি? আপনি নুডি? মুখে মুখে কথা, ঘরে আইয়া পরনে শাড়ি না দেখলে আমি টাইনা ধইরা পরামো। আরো কয়েকটা ডুব দিয়ে উঠে এলো নাচের। ভেজা লুঙ্গি দিয়ে শরীর মুছে শুকনোটা পরিধান করে চলে এলো বাড়ির ভেতরে। দেখতে পেল কলপার থেকে শত গোসল সেরে বেরিয়ে আসা নওশাদকে। ভেজা কাপড় দড়িতে মেলে দিয়ে ঘরে যেতে যেতে ভাইয়ের উদ্দেশ্যে বলল, দাঁড়া আইতাছি, এক লগে খাইতে বইমো। ঘরে এসে দেখলো আনারি হাতে শাড়ি পরার চেষ্টা করছে মিশ্রি, কিন্তু পারছে না। মনে হচ্ছে যেন দড়ি পেঁচাচ্ছে নিজের শরীরে। নাজের সাদা একটা গেঞ্জি পরে উদাস কণ্ঠে বলল, আনাজ কাটতে পারো না, রাঁধতে পারো না, সাঁতার কাটতে পারো না, উঠান ঝাড়ু দিতে গিয়ে বয়স্ক মানুষের মতো হাঁপানি উঠে, মাজাবিস করে, স্বামী সেবা করতে পারো না, 2টা পীড়িতের আলাপ করতে পারো না, এখন দেখি শাড়িটাও পরতে পারো না। তুমি তাইলে পারোটা কি? বইরা ঝাঁক আছে তো আমারে রীতিমতো ঠকাইয়া দিল। এখন কি হইব? যৌবন কি এমনি কাটাইতে হইব? ঝাক্কাস নয়, আমার দাদার নাম আকবর। যাই হোক, ঠকাইছে না? চাইলাম তো সর্বগুণে গুণান্বিত একটা বউ। আমার নানিও তো বলতো আমার নাকি কোনো এক রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে, পঙ্খিরাজ ঘোড়া চেপে বর আসবে, নিয়ে যাবে রাজপ্রাসাদে। কিন্তু বাস্তব, শেষমেশে বিয়ে হলো এক কৃষকের সাথে। বর এলো হেঁটে হেঁটে। মুখে দুটো মধুর কথা তো কখনো শুনতেই পেলাম না, বরং ঝড়ে শুধু কটু, অশুদ্ধ আর নোংরা বাক্য। নাজের অবাক হয়ে চেয়ে থাকে, খানিক পর বলে ওঠে, ওরে বাবা গো, আমি তো তোমারে বলদ আর পোলাপাইন মানুষ ভাবছিলাম, কিন্তু তুমি দেখি ভালাই বুদ্ধিমান, মুখ দিয়া তো উচিত কথার খই ফুটে। বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী হবে। জানেনি যখন আমার বয়স কম, তাহলে বিয়ে করেছেন কেন? আপনাকে আমি বিয়ে করতে চেয়েছি? তোমার দাদাই পিছন পিছন 2 সপ্তাহ ঘুরছে। তাতে কি? আমার মতামত কেন নেননি? আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করা হয়েছে। কেন, প্রেমিকা ছিল নাকি? ছি, এসব থাকবে কেন? তাহলে আপনাকে পছন্দ নয়? কেন? আপনি খারাপ লোক, আমার ভাইজানের সাথে খারাপ ব্যবহার করেন। তোর ভাইজান যখন খারাপ আচরণ করে? আপনি করেন বলেই করে, আপনার ব্যবহারও খারাপ। আর কি খারাপ? সব। বিয়ার 1 সপ্তাহ পার হইল না, তাতেই খারাপ কইয়া নাকের পানি চোখের পানি এক করতাছস? এর থেকেও খারাপ তোর কপালে লেখা আছে। মিশ্রির দৃষ্টি শাড়ির দিকে নিবদ্ধ। আপন কেউ সামান্য কিছু বললেই তার চোখ ভিজে ওঠে, অথচ নাজেরকে সে আপন বলে মনে করে না, একটুও না। তবুও বিয়ের পর থেকে লোকটা সামান্য চোখ রাঙানিতেও তার কান্না পাচ্ছে। এটাই কি সেই 3 কবুলের ক্ষমতা? নাজের দৃষ্টি না সরিয়ে জিজ্ঞেস করল, আভার ঘরে গেছিলা? দুপুরে খাওয়ান দিছিলা? না। কেন? কেউ বলেনি। তোমার শ্বশুর কেডাই কইয়া দিব? কাল থেকে দুপুরের খাওয়ান তুমি খাওয়াইবা, সকাল আর রাইতেরটা আমি দেখে নিব। আমার ভয় করে। কেন, ভূত নাকি? উনি কেমন করে যেন তাকায়, মুখ দিয়ে কি সব শব্দ করে।
কথা কইতে পারে না, জিহবার ডগা কাটা। সারাক্ষণ বিছানায় পইরা থাকায় হঠাৎ মানুষ দেখতে উত্তেজিত হয়ে যায়, কথা কইতে চায়। দেখতে দেখতে অভ্যাস হয়ে যাইব। এমন অবস্থা কিভাবে হয়েছে? কেন, তোমার দাদাই কয় নাই? মিষ্টি অবাক হয়। দাদাজান জানে? জানবো না কেন, করছে তো হ্যাঁই। নাজের ঘর থেকে বেরিয়ে গেল। মিষ্টির বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। শেষ কথাটা বোধগম্য হলো না। দাদাজান করেছে মানে? তার দাদা নিতান্তই ভালো মানুষ। কথায় অন্যায় না করলে নিরপরাধ কারোর সাথে গলা উঁচিয়ে কথা পর্যন্ত বলে না। তিনি কিনা? না, আর ভাবতে পারে না মিষ্টি। নাজির মিথ্যা বলছে, লোকটা একটা মিথ্যুক। দিনের সব কাজ ছেড়ে সামিউলদের ফটকের সিঁড়িতে বসে আছে করিমের মা। মাগরিবের আজান দিলে চলে যাবে বাড়ি। মর্জিনা নিজের বারান্দায় বসে পান খাচ্ছেন। বিথি বিলি কেটে দিচ্ছে তার চুলে। ঘর থেকে ভেসে আসছে বাংলা ছড়ার সুর। মায়ের নির্দেশে সুমা গলা ফাটিয়ে পড়ছে। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। খুচরো টাকা গুনে বাড়িয়ে দিয়ে বললেন, নে ধর, কাল একটু সকাল সকাল আইয়া পড়িস। কেন, আবার কোনো অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠান না, আয়েশার শ্বশুর বাড়ি থেকে মেহমান আইব, তাই একটু আয়োজন করবো। বিয়ার সময় তো সবাই আইতে পারে নাই, তাই বউ দেখার উসিলায় একটু দাওয়াত খেয়ে যাইব। বউ দেখার কি আছে? নিজের ভাইয়ের বউ তো আর না, চাস্তো ভাইয়ের বউ। কি যে কস না, আমগো বাড়ি তাপন ভাই আর চাস্তো ভাইয়ের মাঝে কোনো পার্থক্য আছে? সবাই এক দাদার নাতি নাতনি, রক্তও এক, শাহবংশের রক্ত। তুই কলিমরে লইয়া আইয়া পড়িস, একেবারে রাইতের খাওয়ান খাইয়া বাড়ি যাবি। কলিমের মা খুশি হলেন বলে মনে হলো, হেসে বললেন, আপনি আসলে ভালো মানুষ ভাবি, যত দেখি ততই অবাক হই। এই যে গহনা লইয়া নাজির যে কান্নটা করলো, আমরা কিন্তু একটুও রাখলেন না, ঠিকই মায়া দেখাইতেছেন। ফরিদা পিড়ি পেতে বসলেন। গ্রিলে রাখা অর্ধসমাপ্ত নারিকেল পাতার পাটিটা নিয়ে বুনতে লাগলেন। মৃদু হেসে বললেন, তুই একটু বেশি বেশি কস। কলিমের মা সে কথায় গুরুত্ব দিলেন না। নজরে পড়ল চক হাতে কলপারে যাওয়া মিষ্টির দিকে। বললেন, এই মায়েরা দেখলে আমার এই বদনামের কথা মনে পড়ে। দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছিল? আমগো নাজের একটু ঘাওড়া হইল পোলা ভালা, চেহারা শুরু তার বংশ ভালা। খুঁজলে এর থেকেও হাজার গুণ সুন্দরী চরিত্রবান মাইয়া পাওয়া যাইত, কিন্তু না, সারাই বদনাম রটা মাইয়ার ঘরে তুলে আনছে। সি বলেই মাটিতে একদোলা থুতু ফেললেন তিনি। ফরিদা এক পলক সেদিকে তাকালেন, বিপরীতে কিছু বললেন না। কলিমের মায়ের কণ্ঠস্বর ফাটা বাঁশের মতো, তাই কথাটা ঠিকই কর্ণগোচর হলো মিশ্রির। কোনো দিকে না তাকিয়ে দ্রুত হেঁটে প্রবেশ করল সে কলপার। দুপুরের খাবার বিকেলে খেয়ে আবার বাড়ি থেকে বেরিয়েছে নাজির। যাওয়ার আগে মিস্ত্রিকে ভালো করে বলে গিয়েছে, উঠানের শুকনা কাপড় আইনা ভাঁজ করে রাখবা, জগ আর কলসিতে পানি ভইরা হারিকেন চালাইবা সব ঘরে, আইয়া কোনো খুঁত পাইলে খবর আছে। কলসিটা বড় আর ভারী হওয়ায় কাঁখে নিতে পারে না মিস্ত্রি, তাই সেটা আগেই ভরে কোনো মতে হেঁচড়ে ঘরে নিয়ে গিয়েছে সে। এবার নিচ্ছে জগ। উঠোনের মাঝামাঝি আসতেই ডাক পড়ল কলিমের মায়ের, ওই মাস্টার বাড়ির মাইয়া, দেখেও যাওয়া কেন? ফরিদা কথাটা সংশোধন করে দিলেন, এখন মাস্টার বাড়ির মাইয়ার পরিচয় আর নাই, এখন ওই সাহক বাড়ির বউ, নাজেরের বউ কইবি। আমি তো নাজেরের বউ হিসেবে মানতেই পারি না। তোর মানা না মানায় নাজেরের কি? তাদের কথার মধ্যে মিস্ত্রি জগ হাতে এগিয়ে এলো। সব কথা শুনে ফেলায় ভীষণ অস্বস্তি হচ্ছে। কলিমের মা সরু দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নাক সিটকে বললেন, বউ মানুষ নাকফুল পরো নাই কেন? নাককে ফোরাও না? মর্জিনা মুখ বাঁকিয়ে বললেন, না, এইটা লইয়াই তো বউ ভাতে কাণ্ড হইয়া গেছিল, নাজের কইছিল পরে ফুরাইয়া দিতে। এইগুলো তো বাপের বাড়ি থেকেই কইরা দেওয়া হয়। কি গো বউ, এত বড় ঘরের মাইয়া হইয়াও পরও এইসব অবস্থা, নিয়মের বালাই নাই? দাদি ফোরাতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি, ভয় লাগে। ডর লাগলে তো হইব না, কাইল আমি মিজানের মায়ের আইতে কমু ভাবি। গ্রামের বেশিরভাগ মাইয়া মাইছেকো না খাই তো ফুরায়। ফরিদা অনুমতি দিলেন, কইস, তবে কাইল না, পরশু আইতে কইস। বাড়ি ভর্তি মাইছের মাঝখানে এসব করতে হইব না। আচ্ছা। বিথি বলল, নাজিরের কপালটা খারাপ, একে তো বাপ মা পায় নাই, ভাইটা ঠকাইল, তার ওপর বউ পাইছে যাতা। কোনো কামের নাকো চাচি, রান্ধন বারণ পারে না, বাপের বাড়ি থেকে ঘর সাজানিও দেয় নাই। আমার বিয়ের সময় আমার আব্বাই আবার সব দিছিল। ফরিদা বিরক্ত হলেন এসব কথায়। বললেন, ওই তো দিছে কম দামে কিছু সাজানি, যা 1 বছরের মাথায় ঘুনি খাইছে, সেগুন কার তো দিতে পারলো না। যা সামর্থ্য করেছে তাই দিছে আম্মা, আমার বাপ তো অত নাম করা বড় লোক না। সবাই মিলে যে তাকে আর তার পরিবারকে অপমান করছে মিষ্টি খুব ভালো করে তা বুঝে গেল। রাগ নিয়ন্ত্রণে রেখে বলল, আমার দাদা ঘর সাজানি থেকে শুরু করে সংসারের যাবতীয় যা যা লাগে সবই সঙ্গে দিতে চেয়েছিলেন,
কিন্তু আপনাদের বাড়ির ছেলেই তা নেয়নি, বরং আমায় যে 6 ভরির হারটা দেওয়া হয়েছিল সেটা পর্যন্ত ফেরত দিয়ে এসেছে। তাই আমার পরিবার নিয়ে অযথা কিছু বলবেন না। মাইয়ার মুখে দিয়ে কথার ফুল ছুরি, এত বড় মুখ করো কেমনে? তোমার বদনাম কিন্তু এখনো ধামাচাপা পড়ে নাই। কিসের বদনাম? যে অন্যায় করিনি সে অন্যায়ের দায় আমার নয়। কারাই দেখছে অন্যায় করছো নাকি করো নাই? নেহাত আমগো নাজিরে আসিল, তাই শেষ রক্ষা হয়েছে। কতগুলা বিয়ে তো ভাঙছে শুনছিলাম। বিথি সতর্ক করল, আস্তে কোন চাচি, নাজিরের কানে গেলে আবার সমস্যা হইব। দুপুরে তার বউরে দুইটা কথা কইছি দেখা যেই রাগ দেখাইল। মিস্ত্রি সেখানে আর দাঁড়ালো না, ঘুরে হাঁটা ধরল ঘরের দিকে। এই মহিলাগুলো জঘন্য। এমন মহিলা সেই শেষ দেখেছিল নিজের আপন ছোট ফুফুকে। তারপর দিনের আলোয় আধার ভর করল। হাঁস মুরগি খোপে ঢুকিয়ে গোয়ালের গরু গোয়ালে রেখে যে যার ঘরে গিয়ে দরজায় খিল আটকালো। দূর থেকে ভেসে আসতে লাগলো বন্য শিয়ালের ডাক। বিদ্যুৎহীন ঘরে সামান্য হারিকেনের আলোয় মাগরিবের নামাজ পড়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে ভীতু হয়ে বিছানায় বসে রইল মিস্ত্রি। হঠাৎ করে তার মন খারাপ হলো। এই বাড়ির মানুষেরা অদ্ভুত, আচরণের ছদ্মবেশ। যা লিলিটাও কেমন যেন। বউ ভাতে ভাব করলেও তারপর থেকে এড়িয়ে যায় তাকে। মিস্ত্রি কি খারাপ মেয়ে? তার সাথে কেন এমন করে সবাই? ঝিঝি পোকার ডাকের সাথে তাল মিলিয়ে দরজায় টোকা পড়ল। পরপর বেশ কয়েকবার। মিস্ত্রি কাপা স্বরে জিজ্ঞেস করল, কে? তোমার স্বামী ময়না পাখি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে গিয়ে দরজা খুলে দিল মিস্ত্রি। দৃষ্টিগোচর হলো নাজিরের ক্লান্ত মুখখানা। চৌচূড়া ঘুমের অভাবে বসে গেছে। তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকেই পরনের গেঞ্জিটা আলনায় খুলে রেখে বিছানায় শুয়ে পড়ল সে। মিস্ত্রি দরজা আটকে এসে মুখের দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। শিওরে বসে আচমকায় চুলের ভাঁজে হাত রাখল। নাজির চোখ খুলে তাকালো না। ঘটনাটা তার ২৬ বছরের জীবনে এই প্রথম ঘটছে। ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর এই প্রথম যত্ন নিয়ে তার মাথায় কেউ হাত বোলাচ্ছে। মিস্ত্রি জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? হাতে কাম আছিল। সারাদিন শুধু কাজই করেন, একটু বিশ্রাম নিতে পারেন না? সময় নাই। কেন? বুঝবা না, ঘরে দরজা লাগাইয়া বইয়াছিলে কেন? কারা লগে ভাব জমাইতে পারো নাই? প্রশ্নটায় কিছুক্ষণ মৌন রইল মিস্ত্রি। নাজের শোয়া থেকে উঠে বসল। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তাকিয়ে থাকলো স্নিগ্ধ মুখখানায়। বলল, কেউ কিছু কইছে? উনি প্রথম দিন বলেছিলেন ওনাকে যেন জানা মনে করে, বড় বোন মনে করি, অথচ সবার সামনে আজ আমাকে আর আমার পরিবারকে অপমান করে কথা বলেছেন। কেডায়, বড় ভাবি? কি কইছে? বাবার বাড়ি থেকে কিছু দেয়নি। তুমি কি কইছ? ওরা দিতে চাইলেও আপনি নেননি। আর কলিমের মা আমার চরিত্র আর বদনাম রটানোর ঘটনাটা নিয়ে বাজে কথা বলেছে। দীর্ঘশ্বাস ফেলে নাজির। মাস্টার বাড়ির মাইয়া হইয়াও এত বলদ কেমনে হইলা? বিয়া মানেই হলো যুদ্ধ, আর শ্বশুর বাড়ি হলো সেই যুদ্ধের ময়দান। এইখানে জামাই ছাড়া কেউ নিজের না। আমি এই বাড়ির পোলা, আমি তো কেউ নিজের না। আর তুমি তুমি তো শ্বশুর বাড়ি মাইয়া, তাই বলে এমন করবে? বাপের বাড়ি গিয়া কুটনামির চগলখড়ি শিক্ষাইবা, না হলে শাহবাড়ি তোমার লেগা না। এসব করা ভালো নয়। হ্যাঁ, ভালো মানুষ হয়েছে, কাজে না হয় আমি শিখাই দিমু, চিন্তা নাই। খ্যাপাটের দৃষ্টিতে তার দিকে তাকালো মিস্ত্রি, যেন ক্ষমতা থাকলে ঝাঁপিয়ে পড়তো এক্ষুনি। নাজির সে দৃষ্টি দেখে আর মনে হাসল। সময় নিয়ে বলল, এই দুনিয়াতে নারী নারীর শত্রু। বদনাম শব্দটার সৃষ্টিও নারী গোলাইকেই হয়েছে। তাই একবার নামের আগে পিছে চরিত্রের বদনাম দাগ লাগলে সেই দাগ আর সহজে যায় না, মরার আগ পর্যন্ত লোকে মনে রাখে। তাই মাইনছের কথায় দুঃখ পাইয়া মুখ ফুলাইয়া বইয়া থাইকা লাভ নাই। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর রে তালমিস্ত্রি। যত আগে বুঝতে পারবা ততই তোমার জন্য ভালা। আচমকা লোকটার মুখে কঠিন সত্য শুনে আশ্চর্য হয় মিস্ত্রি। অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের ২৮ নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসপিত্রা মিময়ী, পর্ব সংখ্যা ২৯। আজ আকাশ মেঘলা। ভোররাত থেকে বৃষ্টি আসার আগমনী বার্তা দিয়ে যাচ্ছে প্রকৃতি। উঠোনের এক পাশে বসে থাকা হাতে ৫টা দেশি মোরগ কেটে চলেছেন কলিমের মা। চারপাশে মাছে ভনভন করছে। অদূরে বিথি কুড়ছে মাছ। গাছের ডালে কাকের দল কাকা করছে, সুযোগ পেলে যেন থাবা মারবে মৃত মাছের গায়ে। সকালের খাবার খেয়ে গৃহিণীরা শুরু করে দিয়েছে অতিথি আপ্যায়নের আয়োজন। মিস্ত্রিকে দেখতে পেয়ে মর্জিনা ডাকলেন, ওই মেজবউ, ধরো গরুর গোস্তটা ভালো মতন ধুইয়া আনো। বাধ্য মেয়ের মতো ডেকচি ভরা গোস্ত নিয়ে কলপাড়ায় চলে গেল মিস্ত্রি। গোস্তের গায়ে ময়লা দিয়ে ভর্তি।
কষাই সম্ভবত পরিষ্কার স্থানে কাটেনি। মর্জিনা এবার লিলিকে উদ্দেশ্য করে বললেন, এই পাওয়াগুলা কাইটটা দাও তো বউ, পাওয়া ভাজি কর্ম, তোমার চাচা শ্বশুরে অনেক পছন্দ। লিলির চোখে মুখে আধার নেমে এলো, বিরক্তি নিয়ে বলল, বাড়িতে এত মানুষ থাকতে আমি কাটবো কেন? তুমি কোন নবাব জাতি যে কাটতে পারবা না? বাড়ির সবাই কাম করতেছে দেখো না? শ্বশুর বাড়িতে পায়ের ওপর পা তুললে বইয়া খাওয়া খাওয়া চলবো না। আয়ো তাড়াতাড়ি। অগত্যা বাধ্য হয়ে লিলিকে যেতে হলো। বটি আর প্রায় 10টা বড় বড় কাঁচা পেঁপে নিয়ে বারান্দায় পেতে গিয়ে বসত। বাড়িতে যেন এক উৎসবমুখর পরিবেশ চলছে। পেঁপে কাটতে গিয়ে হাতের আঙুলের বেশ কয়েক জায়গায় কেটে গেল তার। রাগে দুঃখে সব কয়টার গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এসব কি তার কর্ম? তার মাও বোধ হয় বহুদিন এসব কাজ করেননি। বাড়িতে কাজের লোকই সমস্ত কাজ করে। কলিমের মা মুরগি কাটা শেষ করে জিরোতে বসলো। নীলির কাজের ঢং দেখে মুখ বাঁকিয়ে বলল, এগুলা তো মোড়া করে কাটাছো কেন? এমনি কাটলে তো সিল্কার লোকেই সব যাইব গা। তরকারি আর কতটুকু হইব? সুভন ভাইয়ের দুইটা পোলায় আকাইমা মাইয়া ধুইরা আনছে, এইসব দিয়ে সংসার হয় কখনো? মর্জিনা বললেন, নাজিরের বউরা তো তাও একটু কথা শুনে, কাম না পারলেও কিছু কইলে চেষ্টা করে, কিন্তু নওশাদেরটা একেবারে বেয়াদব, মুখে মুখে তর্ক করে। কপালের অবস্থাটা দেখ, সারাক্ষণ কুচকায় রাখে। লিলি এদের সাথে মুখ লাগালো না। মহিলাগুলোর মুখের ভাষা খারাপ, তার একার পক্ষে এদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। তবে মা থাকলে অবশ্যই এদের মুখের ওপর উচিত জবাব দিতে পারত। নওশাদ নাজমুলের সাথে নামার জমিতে কলপারের চারা লাগাচ্ছিল। কথাগুলো কর্ণগোচর করায় বলল, শহরে বড় হয়েছে চাচি, তাই এসব পারে না। ও গোবারিত কাম করার লাগে আলাদা মানুষ রাখা আছে। ওইসব শহরে চলে, গ্রামে না। নিজের সংসারের কাম মাইনছে করবো কেন? বিথি বলল, পারে না, এখন আর কি করবেন? আপনারা একটু শিখাইয়া পড়ায় নেন। তাই চাই বাপ, কিন্তু তোর বউ শুনলে তো কোনো কথা হনে না। আমরা কি তার শত্রু? দেওরার পোলার উপর কি আগে কোনো অধিকার নাই? ফরিদা বললেন। নওশাদ দুদিকে ঘন ঘন মাথা নাড়ল। চাচিদের সঙ্গে বিরোধ করে বউয়ের চামচা উপাধি পেতে সে অনিচ্ছুক। বলল, আমি ওরে বুঝামো বড় চাচি, আপনি মনে দুঃখ নিয়েন না। আর কবে বুঝাবি? বিয়ার তো আর কম দিন পার হয় নাই। বিপরীতে আর কিছু বলার মতো খুঁজে পেল না নওশাদ। মিস্ত্রি গোস্ত ধুয়ে কলপার থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিল। তাকে দেখে নওশাদ ডাকল, ভাবি। হাঁটতে হাঁটতে লোকটার দিকে এক পলক তাকালো সে। চাহনির ভঙ্গিতে অপ্রস্তুত হলো কিছুটা। জিজ্ঞেস করল, আমায় ডাকলেন? আপনাকে ছাড়া আর কাকে ডাকবো? বয়সে ছোট হলেও আপনি আমার বড় ভাইয়ের বউ হন, সম্পর্কে তো সম্মানীয়। লজ্জা আর বিভ্রান্তিতে দৃষ্টি নামিয়ে ফেলল মিস্ত্রি। এত বড় একটা লোক তাকে ভাবি ডাকছে, আবার আপনি বলে সম্বোধনও করছে। ভাবতে বিস্ময়ে ভরে ওঠে মন। নওশাদ জিজ্ঞেস করল, ভাই কই? সকাল থেকে একবারও দেখা পেলাম না। বাড়িতে নেই, খেতে গেছে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে নওশাদ, তারপর সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমরা আজ বিকেলের ট্রেনে শহরে ফিরে যাচ্ছি। কথা শেষ হতে না হতেই ফরিদা আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি কস আইজ? হ্যাঁ, গতকালই যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। আগে করলি না কেন? বাড়িত কুটুমাইব আর তোরা যাবি গা? এখন যাচ্ছি না, বিকেলে যাচ্ছি। ভাইকে আগে জানিয়ে রেখেছিলাম। ফরিদা যেন অসন্তুষ্ট হলেন বোঝাই গেল। জোগাড় যন্ত্র শেষে রান্নার আয়োজন শুরু হলো। মিস্ত্রিকে পাশে বসিয়ে ফরিদা তাকে সঁপে দিলেন মশলা ফাটার কাজ। কিছুক্ষণ অনভিজ্ঞ হাতে শিলের ওপর পাথর পিষতে তালুতে জমাট বেঁধে গেল রক্ত। ফরিদা তা দেখে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, বাদ দাও এইটা, যাও চুলা ধরাও। এটা তো পারো নাকি? এটাও মিস্ত্রি পারে না। মুখ ছোট হয়ে গেল তার। ফরিদা নিজেই মশলা বাটতে শুরু করে দিলেন। বাটা মশলা দিয়ে গরুর গোশত ভালো করে মাখিয়ে চুলায় চাপাবেন। বাড়ির সবাই তার হাতের মাখানো গোশত খেতে ভীষণ পছন্দ করে। মেয়েটার মুখ দেখে আশ্বস্ত করে বললেন, সমস্যা নাই, তোমার অন্য চাচি শাশুড়ি আর জায়ের মতন বকবো না। বস্তা থেকে শুকনা পাতা বাহির কইরা চুলার মুখে ঢুকাও। হ্যারপর কুপি জ্বলাইয়া পাটখড়ির মাথায় আগুন ধরাইয়া চুলার ভেতরে রেখা ওই পাইপ দিয়ে ফু দাও। যতক্ষণ না আগুন ধরবো ততক্ষণ পর্যন্ত ফু দিতেই থাকবা। কথা মতো তাই করতে লাগলো মিস্ত্রি। আগুন ধরাতে গিয়ে তার পরনের পোশাক আর হাতে মুখে লেগে গেল কালি। বহু কসরতের পর শেষমেশ চুলায় জ্বলে উঠল আগুন। ততক্ষণে মশলা বেটে গোশত মাখানো শেষ ফরিদার। পাতিলটা চুলায় বসিয়ে বললেন, এবার গা গোসল দিয়ে আইও, যাও, বহুত কাম করছো। একটু পর মেহমান দিয়ে বাড়ি ভরে যাইব, তখন আর গিয়া গোসল করতে পারবা না। নতুন বউ সাইজা সুন্দর করে তৈরি হইও, গহনাগাটি বেশি বেশি করে পরবা কিন্তু।
মিস্ত্রি মাথা নাড়িয়ে উঠে চলে আসে। এই বাড়িতে ভালো মানুষ হিসেবে এই মহিলাকে আপাতত তার মনে ধরেছে। ঘরে প্রবেশ করতেই চোখ থেকে সরাসরি মুখে পানি ঢেলে খাওয়া নাজিরকে দেখতে পেল সে। মিস্ত্রি কথা না বলে আলনা থেকে কাপড় নিতে লাগলো। নাজির প্রশ্ন করল, কয়লাতে গিয়া গড়াগড়ি করছিলে নাকি? মুখের এই অবস্থা কেন? প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে পেছনে ফিরে তাকালো মিস্ত্রি। টেবিল দেখে ছোট আয়নাটা নিয়ে মুখের সামনে ধরতে চমকে গেল। কপালে গালে কালি লেগে আছে। দ্রুত ওড়না দিয়ে মুছতে মুছতে বলল, চুলা চালাতে গিয়ে হয়তো লেগে গেছে। বিপরীত থেকে আর কোনো সাড়া না পেয়ে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? কেন, খুব মন পড়তাছিল? মোটেও না। আচ্ছা, কাপড় রাখার জন্য একটা আলমারি লাগবে। সব কাপড় কি আলনায় রাখা যায়? আর কি লাগবো? বড় একটা আয়না। এই ছোট আয়নায় শুধু মুখ দেখা যায়। বড় আয়না? ড্রেসিং টেবিল আমাদের বাড়িতে আছে। তোগো বাড়ি? কোনটা? আমার বাপের বাড়ি। তাহলে আমগো মানুষ কেন? বিয়ার পর তোর বাড়ি এটা। আমগো বাড়ি মানে জামাইয়ের বাড়ি বোঝাবি? এটা শ্বশুর বাড়ি। একটা দিমু? এটা আমি আমার নিজের পরিশ্রমের টাকায় বানাইছি। তোমার শ্বশুরের ভিটে ওই পাশেরটা। ও পাশের মাটির বাড়ি? হ। এবার বলেন, কবে কিনে আনবেন? টেহা নাই, পরে। আপনি একটা গরিব লোক। যা বাপের গিয়া জিগাই আয়, গরিব লোকের কাছে বিয়ে কেন দিছে? নেহাত সালিশে সাহায্য করেছিলেন বলে তার লেগে বিয়ে দিয়ে দিব? দিয়েছি তো। অন্য কারণ আছে। কলকাঠি তোমার শয়তান দাদাই লারছে। বুইড়ার শরীরে অনেক বিষ। একদম এসব বলবেন না, খারাপ হবে। কি খারাপ করবা? বলবো না। বিয়ার আগের রাতে দুই ভাই বোনে মিল্লা যে পলানোর চেষ্টা করছিলাম, তা পারছিল কিছু? সেই তো নাজের সার বউ হয়ে আইতে হয়েছে। কয়দিন পর ডজন ডজন পোলাপাইনের মাও হইয়া যাইবা। আটকে উঠল মিস্ত্রি। হাত থেকে গামছাটা পড়ে গেল নিচে। চোরা দৃষ্টিতে কিছু তাকাতেই নাজির শব্দহীন হেসে উঠল। তুমি কি ভাবছিলা ময়না পাখি? নাজির জানবো না? গ্রামের এমন কিছু নয় যা নাজির জানে না। তোমার আমার মিল উপর থেকে সেট করা, না হলে তুমিই কও। পটাইলাম না, বদনাম করলাম না, কখনো কোনো ইঙ্গিত পর্যন্ত দিলাম না। তাও আমার ভাগ্যে আইয়া কেন পড়লা? তোমার বংশ আমগো জাত শত্রু। সেই ছোটবেলা থেকেই এই শত্রুতা দেখে বড় হয়েছি। তোমার ভাইগুলোকে আমার ভাইগো মারামারির মতো শত্রুতা। তাইলে বিয়া কেমনে হইল? দৃষ্টিতে বিস্ময় জমে মিস্ত্রির। নাজির মাথায় টোকা মারে। থাক, ছোট মাথায় এত চাপ দেন না বউ। শুধু মনে রাখেন, জন্ম মৃত্যু বিয়া সব আমগো জন্মের আগে থেকেই আল্লাহ লেখে রাখছে। ভাগ্যে না থাকলে কখনো কিছু হইতো না। রিজিকের মালিকও আল্লাহ। ধনী গরিব বিষয় না, বিষয় হইতেছে হালাল হারামের। কামাই কম, তবে সব হালাল। বড় মুখ কইরা কইতে পারবা জামাইয়ের হালাল কামাই খাও। নাজের গামছাটা তার হাত থেকে কেড়ে নিয়ে বেরিয়ে যেতে লাগলো ঘর থেকে। আইজ সারাদিন আর কাম নাই, কাপড় ঘুষাও। আগে আমি গোসলটা সাইডে আসি। একলগে করতে চাইলে পিছে পিছে আইতে পারো। সে কথা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাল না মিস্ত্রির। এই বাড়িতে এসে থেকে রহস্য রহস্য গন্ধ পাচ্ছে সে, কিন্তু কিছুতেই যেন উদ্ঘাটন করতে পারছে না। বুঝ হওয়ার পর বাড়ি ফিরে এই প্রথমে নাজের লোকটার সাথে দেখা হয়েছিল তার। পূর্বে কখনো নাম শুনেছিল কিনা তাও ঠাহর করতে পারে না। সত্যি কি সব ভাগ্য? অবিশ্বাসের অবকাশও অবশ্য থাকে না। মিস্ত্রি বরাবরই তকদিরে বিশ্বাসী। গোসলের জন্য বের হলেও কলপার বা পুকুর পার নাজির পেল না। গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি ঝুলিয়ে বাদরের মতো উঠে বসল পেয়ারা গাছের উঁচু ডালে। নিচে দাঁড়িয়ে আছে আব্দুল আর সুমা। শোরগোল শুনে মিস্ত্রি বেরিয়ে এলো ঘর থেকে। স্বামী নামক লোকটার কে গাছের আগায় বসে থাকতে দেখে রাগত স্বরে চেঁচিয়ে বলল, আপনি না গোসল করতে গেলেন? পেয়ারায় কামড় দিতে গিয়েও থেমে গেল নাজির। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ওহো, ভুইলা গেছি। দেহ কত হরবি হয়েছে, খাইবা? বাজে লোক, এতক্ষণে আমার গোসল হয়ে যেত। আপনার জন্য দেরি হয়েছে। নেও, খাও। বলেই একটি পেয়ারা ছেড়ে তার দিকে ছুড়ে মারল নাজির। মিস্ত্রি দ্রুত নিরাপদ দূরত্বে সরে গিয়ে বিড় করে বকতে বকতে পোশাক নিয়ে কলপারে ঢুকল। কলপারের ছাদ খোলা, ভেতরে দাঁড়িয়ে গাছপালা আর আকাশ দেখা যায়। চারিদিকে ইটের দেওয়াল হলেও দরজাটা টিনের। পেয়ারা গাছটা তার পাশেই। এই তো ওখানে দাঁড়িয়ে স্পষ্ট নাজিরকে দেখা যাচ্ছে। এমনকি পেছন ঘুরলে নাজিরও ভালো করে ভেতরটা দেখতে পাবে। মিস্ত্রি আবার বেরিয়ে এলো। পূর্বের মতোই চেঁচিয়ে বলল, নিচে নেমে আসুন। সুমা হাতের পেয়ারাটা অর্ধ খেয়ে ডাকলো, চাচা আর একটা দাও। নাজির এবার একসাথে প্রায় 10-12টা পেয়ারা তাদের দিকে ছুড়ে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলল, কেন? গোসল করব। ধরে রাখছে কেডায়? আপনাকে নামতে বলেছি। একলগে করবা? মুখে কিছু আটকায় না? না,
এই গাছের আগা থেকে কলপাড়ের ভেতরে সবকিছু দেখা যায়, কিভাবে গোসল করব? নামেন তাড়াতাড়ি। তাতে কি হয়েছে, জামাই নাকি? পেছনে ফিরে দেখার অত শখ নাই আমার। নিজের রাগকে আর কিছুতেই সংবরণ করতে পারল না মিশ্রি। আশেপাশে খুঁজে মাটির কিছু কুণ্ডলে নিয়ে ছুঁড়ে মারতে লাগলো উপরে। নাজের নড়ে চড়ে উঠল, হুমকি দিয়ে বলল, আকাশের নাতিন, জামাইয়ের গায়ে ঢিল ছুড়স? নিচে আইলে কিন্তু পুকুরে লইয়া গিয়ে ঘেটে দূরে চুবামো। সুমার হাত থেকে ছো মেরে একটা পেয়ারা কেড়ে নিল মিশ্রি। নিশানা বরাবর ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফিতার নাতিরে আমি ভয় পাই না, না নামলে এই পেয়ারা দিয়ে আজ মাথা ফাটাবো। কয়েক সেকেন্ডের জন্য বোকা বনে গেল নাজির। ফিতা? ফিতা কে? ভাবতে গিয়ে আটকে উঠল সে, চেঁচিয়ে বলল, তুই আমার দাদারা ফিতা কইলি? এত বড় সাহস! বেশ করেছি, 100 বার বলবো, আমার দাদা আকাশ হলে আপনার দাদা ফিতা। এবার নামবেন নাকি মাথা ফাটাবো? আচ্ছা দাঁড়াও, বইরা ভদ্র কইয়া বোমা ধরাই দিছে, পুরো ঠইকে গেলাম। পোলাপাইন বললে তোমারে কিছু কইলাম না শুধু। সুমা এগিয়ে গিয়ে মিস্ত্রির হাত থেকে নিজের পেয়ারা উদ্ধার করে জামাই মুছতে মুছতে বলল, আমার হরবি। নাজের নিচে নেমে এলো। উঠোনে বসে সকলে এদের কাণ্ড কারখানা চেয়ে চেয়ে দেখছে। কলিমের মা মুখ বাঁকিয়ে চাপা সরে বললেন, খারাপ মাইয়া মানু, কি ব্যবহার জামাইয়ের লগে। মর্জিনে সন্তুষ্ট চিত্তে বললেন, কইছিলাম না বউ এই গোলামের পুতিরে ঠিক করতে পারবো? একেবারে ঠিক হয়েছে, খুশি হয়েছি। জীবনে অনেক ঘাউরামি করছে। নওশাদ নাজমুল পাশাপাশি বসে লুটুপুটি খাচ্ছে। নাজের ওদের ধমকালো, কিরে, খুব আনন্দ লাগতেছে জাউরা গোষ্ঠী? হাসি থামা, না থামাইলে দুইটারে দুইটা কিলামো। মুখ চেপে ধরল দুজনে। এই হাসি আজ আর থামার নয়। নাজের সর্দি ফের শব্দ করে হেসে দিল। রান্নাবান্না শেষ হওয়ার পূর্বেই অতিথিরা চলে এসেছে বাড়িতে। ফরিদার বাপের বাড়ির দিকে নিকটাত্মীয় বলতে আছে মাত্র ওই একটা ভাই, তাই তাকেও আজ পরিবার সমেত দাওয়াত দেওয়া হয়েছে। বোন তো নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকে সারা বছর। মিস্ত্রি শাড়ি হাতে লিলির ঘরের সামনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকল, লিলি আপা। ভেতর থেকে জবাব এলো, এসো। মিস্ত্রি ভেতরে প্রবেশ করে আশেপাশে তাকালো। না, নওশাদ ঘরে নেই, তাই স্বস্তির শ্বাস ফেলল। কি প্রয়োজন? শাড়ি পরিয়ে দেবে? আমি ঠিক মতো পরতে পারি না। দরজা লাগিয়ে দিয়ে এসো। বিছানায় শাড়ি রেখে দরজায় খিল দিলে এলো মিস্ত্রি। নীলি সাজছিল, চোখে কাজল পরে সেই সাজের সমাপ্তি টেনে শাড়ির ভাঁজ খুলে দেখতে দেখতে বলল, ভীষণ সুন্দর তো। কে দিয়েছে? আমার ভাসুর নিশ্চয়ই। বৌভাতে উপহার পেয়েছিলাম, তবে কে দিয়েছে জানি না। মিস্ত্রি পেটিকোট ব্লাউজ পরে নিল। লিলি নিজের দক্ষ হাতে শাড়িটা গুছিয়ে পরাতে লাগলো। কুচি ঠিক করতে মিস্ত্রি বলে উঠল, এভাবে পরাচ্ছ কেন? তবে ওই যে কেমন পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে না, ভাবি চাচিদের মতো করে। আমি ওভাবে পড়াতে পারি না, এভাবে পড়লেই সুন্দর লাগে। কিভাবে পড়তে হয় তা তুমি দেখে শিখে রাখো, পরে নিজ থেকে চেষ্টা করলে পড়তে পারবে। মিস্ত্রি আর কিছু বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে দেখতে লাগলো। লিলি হাতে ধরে পুরো শাড়ি পরানোটা খুব সুন্দর করে তাকে শিখিয়ে দিল। তারপর কাজল হাতে নিয়ে বলল, এখানে এসে বসো, কাজল পরিয়ে দিই, আরো সুন্দর লাগবে। দ্বিমত করল না মেয়েটা, কাজল পরলে তাকে সুন্দর লাগে। লিলিও তেমন গাঢ় করে কাজল পরালো না, বরং হালকা করে পরালো। মিস্ত্রি আয়নায় দেখলো নিজেকে, আউথরে ফুটে উঠল চমৎকার হাসি। ধন্যবাদ আপা। লিলি প্রত্যুত্তরে শুধু হাসলো, কপাল পর্যন্ত ঘুমটা টানতে দেখে বলল, যেভাবে আছে সেভাবেই সুন্দর লাগছে, আবার ঘুমটা দিতে হবে কেন? এমনি, এতগুলো মানুষের সামনে যাব, যেমন তেমন করে তো আর যাওয়া যায় না। আমি যাচ্ছি, তুমিও চলে এসো। বলেই ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। পুরানো মাটির ভিটায় ঘর সংখ্যা 3টি, যার একটাতে থাকে নওশাদ, আর বাকি দুটো নাজের গোলা হিসেবে ব্যবহার করে। বারান্দা থেকে নেমে নিজেদের ভিটার বারান্দায় উঠতেই নাজেরের সাথে দেখা হয়ে গেল। গোসল ছেড়ে বাবাকে খাওয়াতে গিয়েছিল সে। স্ত্রীকে দেখে ভ্রু দুটো কুচকে আপাতমস্তক ভালো করে চেয়ে দেখল। মিস্ত্রি 2 হাত পেছনে রেখে দুলতে দুলতে উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার কেমন লাগছে দেখতে? বউ বউ না? না, শেওড়া গাছের পেতনি। অধরের হাসি নিভে গেল মিস্ত্রির, ললাটে সরু ভাঁজ পড়ল। মুখ ভেঙিয়ে বলল, আপনি আসলে একটা মিথ্যাবাদী। তুমি বুঝি সত্যবাদী? সত্যবাদী না হলেও এভাবে মিথ্যা বলি না। নাজের শব্দহীন হেসে এটো প্লেটটা রান্নাঘরে রেখে এলো। থুতনি সমান লম্বা মেটের নরম কবজি ধরে আচমকা টেনে নিয়ে এলো নিজের অতি নিকটে। এক হাত পিঠে ঠেকিয়ে কপালে শক্ত করে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তে সর্বাঙ্গ কেঁপে উঠল মিস্ত্রির। আশেপাশে তাকিয়ে দ্রুত সরে গেল দূরে। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল নাজের। যেতে যেতে বলল, বিয়ার পর একটু বেশি সুন্দর হয়ে গেছে তাল মিস্ত্রি। অবাক হয় মিস্ত্রি, পরক্ষণে অধরে ফুটে ওঠে মুচকি হাসি, যার ফলে থুতনিতে টোল পড়ে।
মহিলারা বাড়ির অন্যান্য নারীদের সাথে গল্পে মেতে উঠেছে। পুরুষেরা শাহবাড়ির বাকি পুরুষদের সঙ্গে ঘরে বসে গল্প করছে। অতিথি বলতে ওই তো আয়েশার স্বামী, 3 সন্তান, শাশুড়ি, 2 দেবর, দেবরদের স্ত্রী আর 5 ছানাপোলা। সাথে আছে ফরিদার ছোট ভাই, ভাইয়ের বউ শায়লা আর তাদের 3 ছেলে মেয়ে। বড়টারও অবশ্য বিয়ে হয়ে গেছে, বউটা 8 মাসের গর্ভবতী। গল্পগুজব শেষে নারী পুরুষ 2 দলে বিভক্ত হয়ে খেতে বসেছে। পুরুষেরা খাবার ঘরে আর মহিলারা বসেছে পারভেজের ঘরে। সিরাজুল্লাহর গলার আওয়াজ অন্যদের থেকেও একটু বেশি। কথা বলার ভঙ্গিটাও এমন যেন মাইকের বদলে তাকে দিয়েই বিশেষ ঘোষণা পৌঁছে দেওয়া যাবে গ্রামবাসীদের দোরগোড়ায়। খেতে খেতে প্রথম প্রশ্নটা তিনি নওশাদের দিকে ছুড়লেন। বহুদিন পর তোর লগে দেখা সাক্ষাৎ হইল। শুনছি শহর থেকে মাইয়া ভাগাইয়া আইনা নাকি বিয়া করছস। লেখাপড়া কি শেষ? কাম কাজ কিছু করস নাকি এখনো ভাইয়ের ঘাড়েই? ঘর ভর্তি বাইরের মানুষের সামনে অহেতুক প্রশ্নে খাবার গলায় আটকে গেল নওশাদের। নাজির পাশেই বসা, পানির গ্লাস এগিয়ে দিল। চতুরতার সহিত প্রসঙ্গ বদলাতে বলল, শুনছি মুদির দোকান দিছেন, নিচে নাকি আবার মুরগির ফার্মও খুলছেন। এত টেহা পয়সা পাইলেন কই থেকে? আমারও একটু কন। খাওয়ার সাথে সাথে গল্প জমে উঠেছিল যেন, কিন্তু হঠাৎ নাজিরের কথায় বিরক্তির ভাঁজ ফুটে উঠল সিরাজুল্লাহর ললাটে। কথার মাঝখানে মনে হয় বাম হাত না ঢুকালে এই ছেলেটার ভালো লাগে না। কৃত্রিম হেসে বললেন, আমার আর অত টেহা কই, সাদ্দাম সোহেল যা কামায় তাই দিয়েই চলে। দোকান খুলছি মহাজনের থেকে ঋণ তুইলা। সুদও তো অনেক। না, কমই। ও, আমার আবার এইসব হারাম জিনিস পছন্দ না, তাই মনে হয় সবার থেকে পিছাই আসি। ভাইয়ের হয়ে যে খোঁচাটা নাজির ফিরিয়ে দিল বুঝতে আর বাকি থাকে না। সিরাজুল্লাহ বললেন, বিয়া তাইতে পারি নাই, কামে আটকাই গেছিলাম। তোর বউ কই? ডাক দিহি। মামা শ্বশুর, ননাস, জামাই, অতিথিকে খাওয়ান বাইরা দিব না? ফরিদা এতক্ষণ এখানেই বসা ছিলেন। লেবু শশা ফুরিয়ে যাওয়ায় ভেতরে গিয়েছিলেন আনতে। কথাটা শুনেই বললেন, ওই ভেতরে ব্যানগো খাওয়ান বাইরে দিতেছে, আমি ডাইকে আনি। নাজির বাধা দিল, নিজের লেগে বউ আনছি মামু, পরপুরুষের খাওয়ান বাইরা দেওয়ানের লেগে বউ আনি নাই। এগুলা বউয়ের কাম নাম। ধুর বেটা, তুই যে মাঝে মাঝে কি কস না, শ্বশুর বাড়ির মাইয়া আনছস, আবার বউ কুয়ে চিল্লাস। কি আর করার কন, সবই কপাল। আমিরুল শাহ ইশারায় বাড়তি কথা বলতে নিষেধ করলেন সে লোককে। ঘরে মেয়ে জামাই আর তার ভাইরাও রয়েছে, পারিবারিক বিষয় নিয়ে আলোচনার স্থান কি এটা নাকি? খাওয়া দাওয়ার পর্ব শেষে উঠোনে এসে চেয়ার পেতে বসেছে সকলে। আয়েশার দেবরদের নিয়ে পারভেজ, নাজমুল গিয়েছে বাইরে হাঁটাহাঁটি করতে। বাচ্চারা সব একসাথে হয়ে দূরের বাগানে ছুটছে। ফরিদা, মর্জিনা সমবয়সী নারীদের পেয়ে পান বানিয়ে দিতে দিতে পৃথিবীর নানাবিধ গল্পে মেতে উঠেছে। মিস্ত্রি আমিরুল শাহর দালান থেকে বেরিয়ে লিলির পিছু পিছু ঘরের দিকে যাচ্ছিল। শায়লা কলপার থেকে বেরিয়ে তাদের দেখতে উচ্চস্বরে বলে উঠলেন, ওই তো নাজির আর নওশাদের বউ, এদিকে আইও দেখি। লিলি ফিসফিস করে বলল, ডাকে কেন? খেতে বসেও তো ইচ্ছে মতো প্রশ্ন করেছে, না শোনার ভান করে ঘরে চলো। মিস্ত্রিও তেমন করেই বলল, কিছু মনে করলে? যা ইচ্ছে মনে করুক, আমাদের কি? আমার ঘুমানো প্রয়োজন, একটু পর আবার রওনা দিতে হবে। কথাটা শেষ হতে না হতে মহিলাটি এগিয়ে এসে খপ করে দুজনের হাত ধরে বগল দাবা করে এগিয়ে গেলেন বাকি পুরুষদের দিকে। নওশাদ থাকলেও নাজির ওখানে নেই। সিরাজুল্লাহ কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছেন। স্ত্রীর কণ্ঠে মাথা তুলে তাকালেন, এই যে সুভান ভাইয়ের 2 পোলার বউ। সকলের উৎসুক দৃষ্টি গিয়ে ঠেকল তাদের দিকে। আমিরুল শাহ মুখ ঘুরিয়ে নিলেন। লোকটা জিজ্ঞেস করল, মাস্টার বাড়ির মাইয়া কোনটা? আমিরুল শাহ ধমকালেন, ওই না মুখে আনতে নিষেধ করছি না? হ্যার হাউন একটাই পরিচয়, শাহবরের পোলার বউ, আগে পিছে আর কিছু নাই। চেতন কে দুলা ভাই? তো নাজিরের বউ কোনটা? লিলির হাত ছেড়ে দিলেন শায়লা। মিস্ত্রিকে টেনে সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই যে এই মাইয়া, বউ কিন্তু সুন্দর আছে, বয়স কম, কথাবার্তাও কয় একেবারে বউয়ের মতন কইরা। নাজির কিন্তু জিতছে দুলা ভাই। মমিনুল শাহ বললেন, জিতছে তো হেরা, আমগো নাজিরের মতন উচ্চবংশীয় পরিশ্রমী পোলা পাইতো কখনো? হুম, ভাবি কিন্তু আসলে অনেক সুন্দর, একেবারে পরীর লাহান। বহুদিন পর এমন পরী দেখলাম। বড়দের মাঝখানে আচমকাই কথাটা বলে উঠল সোহেল। বাবার ডান হাত সে, সবসময় বাবার সাথে সাথেই থাকে। আমিরুল শাহ কথাটা শুনে ছেলেটার দিকে তাকালেন। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মিস্ত্রির দিকে। গলা খাকারি দিয়ে বললেন, তোমরা এবার ঘরে যাও, আমগো কথা আছে। পুরুষ মানুষের আলোচনায় মহিলা মানুষ থাকা আমার পছন্দ না। অবশেষে হাফ ছেড়ে যেন বাঁচল 2 চা, কিন্তু সোহেল দৃষ্টি সরাল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের যাওয়ার পথে।
এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের 29 নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসফিত্রা মিমই, পর্ব সংখ্যা 30। এই পর্বটা শুরু করার আগে তোমাদেরকে বলছি, আমি কিন্তু কথা মতো আজকে অনেক বড় করে পর্ব দিচ্ছি, অনেকগুলো পর্ব, প্রায় 6টা পর্ব একসাথে দিচ্ছি। তোমরাও কিন্তু অনেক বেশি কমেন্ট করবে, ঠিক আছে? তোমরা গল্প পড়ো কিন্তু কমেন্ট করো না কেন? তোমাদেরকে কিছু বলার থাকে না? প্রতিটি পর্বই তো আমার খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ লাগে, তাই সবাই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে, ঠিক আছে? আচ্ছা, গল্পে ফেরা যাক। টিনের চালে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, কোনো এক অদৃশ্য রোষে ক্ষণে ক্ষণে গর্জে উঠেছে আকাশ। বৈরী প্রকৃতির ছায়ায় ঘর জুড়ে খেলা করছে ঘোর অন্ধকার। দিনের পর দিন এভাবেই কেটে যায়। শ্রাবণের অবসান ঘটিয়ে আগমন ঘটে ভাদ্রের। তারপর ধীরে ধীরে সেও সময়ের স্রোতে বিদায় নিয়ে আশ্বিন এসে নিঃশব্দে ঠাঁই নেয় ধরায়। বৃষ্টিতে আধো ভেজা হয়ে দুপুরের রান্নার শেষে বাড়ির গৃহিণীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাতের মার গালিয়ে ভেজা উঠোন পেরিয়ে বড় পাতিলটা ঘরে রেখে এলো মিশ্রি। ফরিদার সাহায্যে এই কদিনে সে রপ্ত করে ফেলেছে সাংসারিক অনেক কাজ। চুলা ধরানো, ভাতের মার গালানো, থালা বাসন মাজা থেকে শুরু করে টুকটাক সব কিছুই। এখন শুধু রান্না বান্নাটাই যা বাকি। বৃষ্টির তেজ কিছুটা কমতে গোসল সেরে নেয় মিশ্রি। গামছাটা দিয়ে চুল মুছে ভেজা চুলে খোপা করে, কপাল পর্যন্ত ঘুমটা টেনে সোজা চলে যায় খাবার ঘরে। গরম ভাত, সুগন্ধি লেবু আর দেশি মুরগির ঝোল নিয়ে প্রবেশ করে শ্বশুরের ঘরে। তাকে দেখে আনন্দে আধখানা হয়ে ওঠেন সুবহান আলী সাহ। বাচ্চাদের মতো নাড়াতে থাকেন হাত। মিশ্রি গ্লাসে পানি ঢেলে ভাত মাখতে লাগলো। আজ দেশি মুরগি আর কয়েক পদের ভর্তা তৈরি করা হয়েছে। আপনি তো আবার ঝাল খেতে পারেন না, তাই ঝাল দেওয়ার আগে আপনার জন্য উঠিয়ে রেখেছিলাম। মাখানো শেষে মুখে লোকমা তুলে দিতেই শব্দ করে চিবুতে লাগলেন সুবহান আলী শাহ। প্রথম প্রথম এই মানুষটাকে মিশ্রি ভয় পেলেও এখন আর পায় না। নাজরি 1 মাস ধরে জোর করে নিজ তত্ত্বাবধানে বাবাকে স্ত্রীর হাতে খাবার খাইয়েছে। সুবহান আলী শাহও বোঝদার মানুষ। ছেলের হাতে খাওয়ার সময় বাচ্চাদের মতো আচরণ করলেও পুত্রবধূর কাছে বেশ শান্তশিষ্ট থাকেন। মুখের খাবার শেষ করে হয়তো কিছু বললেন তিনি, কিন্তু মিশ্রি কিছুই বুঝল না। দ্বিতীয় লোকমা মুখে দিয়ে আন্দাজে বলল, আপনার বড় ছেলে বাড়িতে নেই। সকালে খাবার খেয়েই বাবু সাহেব সেজে শহরে গিয়েছেন। কেন গিয়েছে আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করেননি? খেতে খেতেই কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন তিনি। মিশ্রি পুনরায় বলল, তবে এবার কণ্ঠে জমা হলো অভিযোগ। আপনার ছেলেটা একদম ভালো নয়, কোনো শিক্ষা দীক্ষা দেননি। সারাক্ষণ মুখ দিয়ে পচা কথা বের হয়, আমাকে বকে, বাবার বাড়িতে যেতে দেয় না। মেয়েটার ঠোঁট উল্টানো দেখে সুবহান আলী শাহর মায়া লাগলো। ঘ্যার ঘ্যারা আওয়াজ করে বাম হাতটা নাড়িয়ে ইশারায় বললেন, ছেলে বাড়ি ফিরলে আচ্ছা মতো শাসন করবেন তাকে। মিশ্রি কিছুই বোঝে না। খাওয়ানো শেষে সাবধানে মুখ মুছিয়ে দিয়ে কিছু ওষুধ সেবন করালো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন যাই, আপনি বিশ্রাম করুন। তা শুনে লোকটার মুখ ভার হয়ে গেল। এই একা ঘরে সঙ্গীহীন জীবন তার একদম ভালো লাগে না, অথচ কেউই যেন বুঝতে চায় না। শুধু নিয়ম করে 3 বেলা খাইয়ে চলে যায়। মাঝে মধ্যে মায়ের চোখে ফাঁকি দিয়ে ছোট্ট আব্দুল্লাহ আসে। বিছানায় বসে কি যে গল্প করে সুবহান আলী সে ঠিক মতো বুঝতে না পারলেও বেশ আনন্দ পান। আব্দুল্লাহ খুশি হয়, খিলখিল করে হাসে। তবে কয়েকদিন ধরে ছেলেটা আসছে না। মায়ের কাছে ধরা পড়ে গেল নাকি অসুস্থ? কাউকে যে জিজ্ঞেস করবেন সে উপায়টুকুও নেই। ছেলে ছাড়া কেউই তাকে বোঝে না তার ভাষা। মিস্ত্রি ঘর থেকে বেরিয়ে এলো, একটু প্লেট ধুয়ে বারান্দায় বসলো। আকাশের মতো তারও আজ মন খারাপ। নাজিরের জন্য ঠিক বুঝে উঠতে পারে না। এই বাড়িতে তার ভীষণ একা লাগে। কেউ হেসে দুটো কথা পর্যন্ত বলে না। নাজির তাকে যতই বকুক কিংবা কাজে ব্যস্ত থাকুক, একটু পর ঠিকই এসে ফাজলামি করে, হাসাহাসি করে। কিন্তু আজ সকাল থেকে ব্যাটা বাড়িতে নেই। কখন আসবে কে জানে। ছাতাটাও সঙ্গে নেয়নি। যখন বাড়ি থেকে বেরিয়েছিল আকাশ তখন ফকফকা পরিষ্কার। পূর্ব দিগন্তে আলো ছড়াচ্ছিল, আগুন সূর্য। অথচ তারপরে নামলো তুমুল বর্ষণ। দুপুরে আর খাওয়ার কথা মনে পড়ল না মিস্ত্রির। কেউ একবারের জন্য ডাকলও না তাকে। থুতনিতে হাত ঠেকিয়ে উদাস কিশোরীর নে বসে রইল সে। এভাবে কতক্ষণ কেটেছে কে জানে। আচমকাই কোথা থেকে ভেসে এলো ডাক, ফুফু ফুফু। মিস্ত্রির ধ্যান ভাঙল। চতুর্দিকে তাকাতে দাঁড়িয়ে থাকা সুজাতাকে দেখে দৃষ্টিতে জমা হলো বিস্ময়। পরনে লাল ফ্রক, মাথায় শিঙের মতো বাঁধা দুটো ঝুঁটি, চিকন ঠোঁট জোড়ায় ঝুলছে টান টান হাসি। কিছু মুহূর্ত থম মেরে নিজের জায়গাতে বসে রইল মিশ্রি। আকস্মিক ঘটনার সত্যতা টের পেয়ে দৌড়ে গিয়ে মেয়েটাকে চাপটে ধরে অবিশ্বাস্য স্বরে বলল, সুজাতা।
সুজাতা কিছু সময় চুপ থাকে, পরক্ষণেই কই মাছের মতো ছটফট করতে করতে অসুস্থ নিয়ে বলে, হুম, ছাড়ো ফুপু, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাকে ছেড়ে নিচু হয়ে বসলো মিষ্টি। দুই বাহু ধরে জিজ্ঞেস করলো, তুই এখানে? মা সিফাতকে ঘুম পাড়াচ্ছিল, সেই সুযোগে আমি চলে এসেছি এখানে। কথাটা শুনেই অভিমান জমা হলো মিষ্টির মনে। মুখ ভার করে বলল, এতদিন আসিসনি কেন? মনে পড়েনি আমাকে? মা আসতে দেয়নি, দুইবার লুকিয়ে আসতে গিয়ে চাচার কাছে ধরা খেয়ে গেছিলাম। কান্না পেল মিষ্টির। সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হ্যাঁ, বাধা তো দেবেই, এখন আমি পর হয়ে গেছি না, এজন্যই তো 2 মাসে একবারও কেউ দেখতে আসেনি, সবাই খারাপ। হেলে দুলে সুজাতাও তার পিছু পিছু এলো। চারিদিকে তাকিয়ে বলল, ছোট দাদু রোজ তোমার কথা বলে, দাদা তোমার সাথে দেখা করতেও চেয়েছিল কিন্তু দেয়নি। ওপরের নিচে চাং থেকে বয়াম নামিয়ে বিস্কুট বের করে ভাতিজির হাতে দিয়ে প্রশ্ন করে মিশ্রি, কে দেয়নি? জানি না, সবাই এইসব নিয়ে গল্প করছিল, আমি তখন শুনে ফেলেছি। পরে মা বকা দিয়ে বলল, এখানে তোর কি কাজ? হাতের বিস্কুট দুটো খেয়ে আবারও হাত পাতল সুজাতা। মিশ্রি পুরো বয়ামটাই তার হাতে ধরিয়ে দিয়ে বিছানায় আয়েশ করে বসলো। খেতে খেতে গুঁড়া দিয়ে মুখ মাখিয়ে ফেলেছে মেয়েটা। চিবোতে চিবোতে বলল, তোমার শ্বশুর বাড়ি সুন্দর। হ্যাঁ, তা বলা যায়। বড় বাবার অসুখ। কি অসুখ? মনে হয় জ্বর, ঘর থেকে তেমন একটা বের হয় না। মা সেদিন বলেছে বড় বাবাকে বিরক্ত করিস না। থেমে এবার প্রশ্ন করল, তুমি যাবে? না, ডেকেছে নাকি? আহা, চলো তো, নিজেদের বাড়িতে ডাকতে হবে কেন? তুমি রাস্তা চেনো না? চুপ করে থাকে মিশ্রি। সুজাতা ফের প্রশ্ন ছড়ে, তুমি বউ সেজে আছো কেন? আমি তো বউই। কার? ভুলে গেছিস? নাজির স্যার বউ, তোর ফুফা হয়। কোথায় ফুফা? জাহান নামে। ওখানে তো মরার পর যায়, সে জীবিত অবস্থাতেই গেছে। আসরের আজান পড়ল। মিস্ত্রি মাথায় কাপড় দিয়ে সুজাতাকে নিয়ে ঘর থেকে বের হয়ে শিকল আটকে তালা দিল। চারিদিকে ভালো করে দেখলো একবার। না, কেউ নেই। মর্জিনার ঘর থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। তারা সবাই গল্পে মশগুল। এখন আর বের হবে বলে মনে হয় না, তাই বলল, চল। কোথায়? বাড়িতে। আগে ওখান থেকে চালতা পেরে দাও। সুজাতা আঙুল তাক করে দেখালো। মিস্ত্রি সেদিকে তাকালো। মুমিনুল সাহের দালানের পাশে বিশাল এক চালতা গাছ। এবার গাছ ভর্তি চালতা এসেছে। বিথির মুখে শুনেছে পূর্বে নাকি এত চালতা কখনো এই গাছে হয়নি, এটাই প্রথম। অত উঁচু গাছ থেকে চালতা পাড়া কি মিস্ত্রির পক্ষে সম্ভব? চাইলে অবশ্য গাছে ওঠা যায়, তবে কেউ দেখলে ঝামেলা হতে পারে। তবুও সুজাতাকে নিয়ে গাছের নিচে গেল সে। না, একটা চালতাও নিচে পড়েনি। মুখ ভার করে এদিক ওদিক তাকাতে নজরে পড়ল বারান্দায় সারিবদ্ধভাবে সাজানো কিছু চালতা। অথরে হাসি ফুটে উঠল মিশ্রের। সেখান থেকে 5টা চালতা নিয়ে 2টা সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, এবার চল। সুজাতার খুশি যেন আর ধরে না। আচার খেতে সে ভীষণ পছন্দ করে, বিশেষ করে চালতার আচার। তবে তাদের বাড়িতে এই চালতা গাছটিরই অভাব। মাথায় ভালো করে ঘুমটা টেনে রাস্তা দিয়ে হাঁটছে মিষ্টি। আজ বহুদিন পর বাড়ি থেকে বেরিয়েছে সে। নাজের একটু বের হতে দেয় না, অসভ্য লোক। যেন বিয়ে নয়, বরং তাকে আসামি করে কয়েকখানা এনে বন্দি করে রেখেছে। এসব মনে পড়লে লোকটার প্রতি রাগ জন্মায় মিষ্টির। আজান হওয়ার একটু পরপর রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। কেউ মসজিদে, আবার কেউ বা যাচ্ছে দোকান পার হাটে। যেতে যেতে সকলেই তাদের দিকে একবার হলেও তাকাচ্ছে। শেষমেশ একজন পথ রোধ করে দাঁড়ালো। সুজাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই সুজনের মাইয়া না? সুজাতা ওপর নিচ মাথা নাড়ালো। লোকটা পুনরায় প্রশ্ন করলো, তোর পাশের জন কেডা? তোর মায়? সুজাতা জিভ কামড় দিল, না, আমার ফুফু। কোনডা? সুজাতার হাত চেপে ধরল মিষ্টি। নিচু মাথাটা তুলে সোজা তাকালো। লোকটাকে চিনতে তেমন অসুবিধা হলো না। সেদিন বিচার সভায় এই লোকটা উপস্থিত ছিল। কি নাম যেন? মিন্নত ব্যাপারী বোধ হয়। মিস্ত্রি আর দাঁড়ালো না সেখানে। পাশ কাটিয়ে সোজা হেঁটে চলে গেল। মিন্নত ব্যাপারী ঘাড় ফিরিয়ে তাদের যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করলো, ও, নাজির স্যার বউ। কাঁচা রাস্তার এখানে সেখানে কাদা পানি জমেছে, পা রাখলে ডেবে যাচ্ছে, নয়তো ছিটকে উঠে পোশাক নষ্ট হচ্ছে। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশে তর্জন গর্জন আর তীব্র বাতাস এখনো থামেনি। সাবধানে পা ফেলে গন্তব্যে পৌঁছে গেল দুজনেই। বাড়ির ভেতরে পা রেখে বুক ভরে শ্বাস নিল মিশ্রি। বহুদিন পর সবকিছু আপন আপন লাগছে। এই তো তার বাড়ি। হুম, বিয়ের আগে ছিল, এখন শুধু বাপের বাড়ি। হাতে ধরা চালতাগুলো দালানের সিঁড়ির উপর রেখে শাড়ির আঁচল কোমরে গুজে নেয় সে।
মনের সুখে সারা উঠোন জুড়ে দৌড়ে বেড়ায়। ঢিল ছুঁড়ে জলপাই কাছে। সেই ঢিলে জমিনে লুটিয়ে পড়ে একটি আধপাকা জলপাই। সুজাতা দৌড়ে গিয়ে তা তুলে নিল হাতে। আবদার করে বলল, আরো পেরে দাও ফুফু। মিস্ত্রির কর্ণকুহরে সে কথা পৌঁছালো না। খাঁচা থেকে সদ্য মুক্তি পাওয়া বিহঙ্গ সে কি করবে তাই যেন বুঝে উঠতে পারছে না। ভেতর থেকে চেঁচাতে চেঁচাতে সৈয়দুন্নেসা বেরিয়ে এলো। ক্যাডাই ডিল ছুড়ে, কার এত বড় সাহস? বাইরে এসে বেশ অবাক হলেন বৃদ্ধা। হঠাৎ থেমে গেল তার তেজস্ব দীপ্ত কণ্ঠস্বর। মিস্ত্রি দৌড়ে এসে চাপড়ে ধরল দাদিকে। কাঁধে গাল ঘষে আহ্লাদ দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো বুড়ি? আলহামদুলিল্লাহ ভালা, তুই কেমনে আইলি? সুজাতা দাম্ভিক কণ্ঠে বলল, আমি নিয়ে এসেছি। তাদের কথোপকথনের শব্দে পারুল, দিলারা বেগম, পলিও বেরিয়ে এলো ভেতর থেকে। মেয়েকে দেখতেই আহ্লাদে আটখানা হয়ে উঠলেন পারুল। বুকের সাথে জড়িয়ে নিলেন আদরে। আমার মিস্ত্রি, কতদিন পর দেখতাম আমার মায়েটারে। ননদকে দেখে পলির খুশি আর ধরে না। দিলারা আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজলেন। জিজ্ঞেস করলেন, জামাই কই? উত্তর দিল না মিস্ত্রি। পারুল বিরক্তি নিয়ে বললেন, মায়াডারে কতদিন পর দেখলাম। প্রশ্ন ছাড়ো তো বুবু, আয় ভেতরে আয় আম্মা, মুখটা শুকাইয়া গেছে একেবারে, দুপুরে খাইছস? দুদিকে মাথা নাড়ল মিস্ত্রি। পারুল আটকে উঠলেন। হাই হাই, কেন? কত বেলা হইয়া গেছে, এতক্ষণ ধরে তুই না খাওয়া? কেমন বাড়িতে বিয়ে দিছে, আমার মায়াডারে না খাওয়াইয়া রাখছে? হাই হতাশ করতে করতে রান্নাঘর থেকে থালা ভর্তি মাছ ভাত নিয়ে এলেন পারুল। সিঁড়িতে বসালেন মেয়েকে। সৈয়দুন্নেসা চাপাসরে বললেন, আহা বউ, এগুলা কেমন কথা? তোমার মাইয়া কি ছোট পোলাপাইন মানুষ? অন্যেরে কইয়া খাওয়াইতে হইব কেন? নিজের পেটের খবর নিজে জানে না? শাশুড়ির কথা শুনেও শুনলেন না পারুল। আচ্ছা করে ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দেওয়ার মনোযোগী হলেন। এতদিন ধরে মায়ের হাতের বড় বড় লোকমার অভাব বোধই করছিল মিস্ত্রি। ছোট মামিও অবশ্য খাওয়ানোর সময় এত বড় লোকমাই মুখে ঠেসে দিত। কিন্তু মায়ের হাতে কি আর অন্য কেউ হয়? খাওয়াতে খাওয়াতে করুণ গলায় পারুল জিজ্ঞেস করলেন, ওখানে খাওয়ার অনেক কষ্ট না রে মা? উত্তর দিল না মিস্ত্রি। মুখে খাবার নিয়ে সিফাতের সাথে খোঁচাখুচি করতে সে ব্যস্ত। দিলারা জিজ্ঞেস করলেন, ওই বাড়িতে সবাই কি একলগেই খায় নাকি ভিন্ন? রান্ধন বারণ কেটাই করে? ছোট চাচারা আলাদা খায়, রান্নাঘরও আলাদা। আমরা খাই বড় চাচাদের সাথে, রান্না করে বড় চাচি আর ভাবি। আমি রান্না পারি না বলে রোজ বকে। সব দোষ তোমাদের, তোমরা শিখাওনি কিছু। দুঃখে পারুলের চোখের কোণে অশ্রু জমল। স্বামীর উপর রাগও হলো। অন্য সময় হলে তো মেয়ের জন্য ভালোবাসা উতলে পড়ে। দোষারোপ করে তাকে, যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। অথচ ঠিকই নিজের ছোট্ট মেয়েটিকে নরকে ঠেলে দিয়েছে। বাম হাত দিয়ে মেয়েটার হাতটা টেনে নিলেন। আহ সূচক শব্দ করে উঠল মিস্ত্রি। পারুল আটকে উঠলেন। কি হয়েছে দেখি দেখি। বাম হাতটা চোখের সামনে ধরতেই এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি। বুড়ো আঙুলের কাজটায় ঠোসা পড়ে কালচে হয়ে গিয়েছে চামড়া। এবার নিজেকে আর সামলাতে পারলেন না পারুল। গলার কান্না দলা পাকিয়ে এলো। নাক টেনে শাশুড়ির উদ্দেশ্যে অভিযোগের সুরে বললেন, দেহেন আম্মা দেহেন, সুন্দর নরম হাতটার কি অবস্থা হয়েছে। আব্বাই আর আমনের পোলাই মিল্লা আমার মাইয়ার জীবনটা শেষ করে দিছে। চুপ থাও তো, দুনিয়ার তোমারে শুধু মাইয়া আছে, আর কেউ নাই? কম গালমন্দ তো করো নাই এই মাইয়ারে, বরং আরো ছোটকালে বিয়া দিতে চাইছিলাম। এখন এত যত রং ঢং, কাজকাম করতে গেলে এমন একটু হয়। আমকো কম হয় নাই। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমার বয়স আসছিল 11। আমি কি মইরা গেছি নাকি জীবন ধ্বংস হইয়া গেছে? সময় থাকতে কাম শিখাইলে আইজ এমন হইতো না। জেনে মায় কিছু শিখাই নাই, সেখানে চাচি শাশুড়ি কি শিখাইব? পারুলের মাতৃমন সে কথা মানতে নারাজ। সৈয়দুন্নেসা নাতিকে টেনে তুললেন। আয় দাদার লগে দেখা কই রাইবি। দাদা জানে নাকি অনেক অসুখ। অনেক না, ওই একটু ঠান্ডা লাগছে। বুইড়াকালে এই ঠান্ডায় অনেক কিছু। আকবর মিয়া বিছানায় আধো শোয়া, কাশেম আলীও সেখানেই বসে আছেন। কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। নাতনিকে দেখে বাকিদের মতো তিনিও অবাক হলেন। মিস্ত্রি, আসসালামু আলাইকুম দাদাজান। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাশেম আলী চট করে পিছু ফিরে তাকালেন। কন্যাকে দেখে গম্ভীর মুখখানায় ঝলকে উঠল সূর্যের মতো হাসি। মিস্ত্রি এক পলক বাবার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। কথা বলবে না সে। বাবার উপর তার পাহাড় সমান রাগ জমেছে। আকবর মিয়া তাকে হাতের ইশারায় কাছে ডাকলেন। মিস্ত্রি এগিয়ে এসে বসল। টুকটাক প্রশ্নের উত্তর দিল। মেয়ের ফোলা ফোলা গাল আর বাঁকা চাহনি দেখে কাশেম আলী তার রাগটা খুব সহজে ধরে ফেললেন। সাফাই দেওয়ার ভঙ্গিতে বললেন, আম্মাই কি তার আব্বার ওপরে রাগ কইরা আছে? রাগ করেন আম্মা, কত যে তোমার কথা আমার মনে পড়ছে। মিথ্যা কথা, মনে পড়লে দেখা করতে যেতেম।
চাইছিলাম, কিন্তু বারবার গিয়েও বাড়ির কাছ থেকে ফিরে এসি। শত্রুকে বাড়ি কেমনে ঢুকি? তাহলে শত্রুদের বাড়িতে বিয়ে দিয়েছ কেন? প্রশ্নের উত্তর ভদ্রলোকের কাছে নেই। অসহায় দৃষ্টিতে পিতার দিকে তাকালেন। আকবর মিয়া বললেন, একলা একলা আইসস দাদু? তো কার সাথে আসবো? সুজাতা গিয়েছিল আনতে। নাচ জামাই কই? হ্যাঁ জানে। বাড়ি থাকলে তো জানবে, সেই সকালে শহরে গেছে। তার মানে না জানাইয়া আইয়া পড়ছস? বাড়ির বাকি মাইনসিকে তো কওয়া উচিত ছিল। কাকে বলবো? প্রয়োজন ছাড়া কেউ আমার সাথে কথা বলে না। শুধু শত্রুর মেয়ে বলে দূরে করে সরিয়ে রাখে। আমি ওখানে আর যাব না। কাশিম আলী পিতাকে আর কিছু বলতে নিষেধ করলেন। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার। দাঁতে দাঁত পিষে জিজ্ঞেস করলেন, নাজির কিছু কয় না? হ্যাঁ গো, ওনার সামনে কিছু বললে তো? একবার বলেছিল, তাতাই আচ্ছা মতো বকা দিয়েছিল। তারপর থেকে আর সাহস পায় না। যা বলে সব ওনার অগোচরে বলে। আর ওনাকে দেখলে চুপ। বজ্জাত মহিলা। নাজির কেমন? ভালো না। কেন, কিছু কইছে তোর হারামজাদায়? গায়ে হাত তুলে ওর জান লয়ে লুমো? কঠোর শোনালো কাশিম আলীর স্বর। না, হাত তুলে না, তবে শুধু বকে, কথা শুনে না। এবার কিছুটা নিশ্চিন্ত হলেন কাশিম আলী। দিনটি চমৎকার। বহুদিন পর নিজেকে একজন ব্যক্তিত্ববান পুরুষ মনে হচ্ছে নওশাদের। গত মাসেই শ্বশুরবাড়ি ছেড়ে স্ত্রীকে নিয়ে উঠে এসেছে একটি ভাড়া বাড়িতে। এলাকা কিছুটা কিঞ্চি, বাসাও হয়তো ছোট, তবে এখানে যেন সে পাচ্ছে রাজ্যের আনন্দ। কারো কাছ থেকে তো অন্তত আর শুনতে হবে না যে সে ঘর জামাই। পুরুষের সম্মান, আনন্দ সবকিছুর মূল যেন এখানে। আত্মসম্মান ছাড়া পুরুষ মানুষের আর কি বা থাকে পৃথিবীতে? লেখাপড়ার পাশাপাশি শহরের এক টিউন গলিতে পার্ট টাইম চাকরি নিয়েছে সে। দুপুর থেকে রাত 8টা পর্যন্ত চলে সেই কাজ। সকালে বাড়িওয়ালার ছেলে মেয়েকে প্রাইভেট পড়ায়, দুজনে এবার উচ্চ বিদ্যালয়ে পড়ে। কাজ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে দরজায় কড়া নাড়ল নওশাদ। ততক্ষণে রাত নেমেছে ধরণীতে। ভেতর থেকে দরজাটা খুলে দিল লিলি। আজ তার চেহারা থেকে অন্যরকম এক জৌলুস ঠিকরে পড়ছে। চোখে মুখে প্রশান্তি, ঠোঁটে মিষ্টি হাসি। ভেতরে ঢুকতেই খানিকটা থমকে গেল নওশাদ। বিছানার চাদর পাল্টানো, ঘর ভর্তি নতুন আসবাবে। লিলি গ্লাসে করে পানি এনে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও খাও। খুব ক্লান্ত লাগছে তাই না? যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে এসো। আজ গরুর গোস্ত রান্না করেছি। পানির গ্লাসটা ধরল না নওশাদ, সরাসরি প্রশ্ন করল, কে এসেছিল বাড়িতে? মেজো ভাইয়া। এই রেফ্রিজারেটর, খাবার টেবিল, সোফাও কি তারাই দিয়ে গিয়েছে? হ্যাঁ। কেন? কেন আবার? নতুন সংসার আমাদের, ফাঁকা ঘর দেখতে ভালো লাগে, তাই ভাইয়াকে দিয়ে বাবা সব পাঠিয়ে দিয়েছে। সোফাটা সুন্দর হয়েছে না? আর রেফ্রিজারেটর ছাড়া আজকাল চলে? যৌতুক দিয়ে গেল? এসব আবার কেমন কথা? উপহার এগুলো সব বাবারাই তার মেয়েদের দেয়। কিন্তু তোমার বাবা দিতে পারবে না, তা আমি পই পই করে বলে দিয়েছি। তোমার স্বামী যা রোজগার করবে তা নিয়ে তোমাকে খুশি থাকতে হবে। এসব গ্রহণ করার সময় কি আমার সম্মানটার কথা একবারও ভেবে দেখেছিলে? তুমি কি বেশি বলে ফেলছো না? কমই বলেছি। আমার সাথে সংসার করতে হলে এসব তোমার বাবার বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসবে। কাল বাড়ি ফিরে যেন এসব আর ঘরে না দেখতে পাই। কথাগুলো বলে যেভাবে এসেছিল তার থেকেও দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল নওশাদ। লিলি কিছু বলল না, দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করলো। এই ছেলেটা যে তার জীবন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তা আর লিলির অজানা নয়। তবে লিলিও কম নয়, কিছুতেই এসব জিনিসপত্র সে ফেরত পাঠাবে না। মেয়ে হিসেবে বাবার থেকে এসব তার পাওনা। সেও দেখবে নওশাদ কি করে। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 30 নম্বর পর্ব। আজকের পাঠ এই পর্যন্তই। আজকে আমি যেমন অনেক বড় করে পর্ব দিয়েছি, তোমরাও অনেক বেশি কমেন্ট করবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।